আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ঘড়ির কাঁটা। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই ঘড়ির কাঁটা গল্পটি আমাদের চ্যানেলের 105তম এপিসোড, অর্থাৎ এর আগে প্রায় 104টি গল্প আমাদের এই চ্যানেলে দেয়া হয়ে গিয়েছে। যারা এখনও সময় করে সেই গল্পগুলো শোনেননি, বিশেষ অনুরোধ থাকবে আগের গল্পগুলো একটু শুনে নেওয়ার জন্য। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প, ঘড়ির কাঁটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। ঘড়ির কাঁটা তার মানে? কৌশিক কৌতূহলী। ঘড়ির কাঁটা বোঝো না? সময়, টাইম ফ্যাক্টর, মহাকালের খণ্ডিত রূপ, যাকে আইনস্টাইন বলেছেন ফোর্থ ডাইমেনশন। ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাপারটাকে আরো গুলিয়ে তোলেন বাসু সাহেব। কৌশিক বললে, তা তো বুঝলাম, কিন্তু ঘড়ির কাঁটায় আপনি এ রহস্যের ক্লু কা করে পেলেন? ঘড়ির কাঁটা থেকেই আমি সব ক্লু পেয়েছি কৌশিক। তোমরা ঘটনাগুলো বিচার করেছ, বিশ্লেষণ করেছ, কিন্তু গোটা ঘটনাকে তোমরা দেখেছ ত্রিমাত্রিক রহস্য হিসাবে, দৈর্ঘ্যপ্রস্থ খাড়াই। ব্যাস, এই জগৎ প্রপঞ্চে যে আরও একটি ফোর্থ ডাইমেনশন আছে, টাইম, মহাকাল, তাকেই উপেক্ষা করেছ। অর্থাৎ তোমাদের চিন্তাসূত্র ছিল এটা কেন হলো, ওটা কেন হলো, রাম কেন এই কথা বলল, শ্যাম কেন ওরকম আচরণ করল। আমি প্রশ্নগুলি অন্য দৃষ্টিতে দেখেছি। রাম এ কথা কখন বলল, শ্যাম ওরকম আচরণ কখন করল। ওই ঘড়ির কাঁটাটার দিকে বরাবর নজর ছিল বলেই সমস্যাটা আমার কাছে ছিল চতুর্মাত্রিক। টেন্সার ক্যালকুলাস ভিন্ন এ সমস্যার সমাধান হয় না। তোমরা সলিড জিওমেট্রিতে বাধা দিয়ে কৌশিক বলে, বুঝেছি, আর সরল করে বোঝাতে হবে না। আপনি শুধু বলুন, ঘড়ির কাঁটা থেকে আপনি কেমন করে বুঝতে পারলেন হত্যাকাণ্ডটা কে করেছে, কেন করেছে? ঘনিয়ে এসে বসে কৌশিক, সুজাতা আর রানী দেবী। জানি না এদের সকলের পরিচয় আবার নতুন করে দিতে হবে কিনা। কৌশিক, সুজাতা আর রানী দেবী ঘনিয়ে এসে বসায় বাসু সাহেব চুরুটটা ধরিয়ে জমিয়ে শুরু করলেন। বেশ, বলছি, এখন সব কথা তোমাদের বুঝিয়ে বলতে আর কোনো আপত্তি নেই। কেস যখন জিতে গেছে তখন মন্ত্রগুপ্তি নিষ্প্রয়োজন। শোনো। কিন্তু না, এই অনুচ্ছেদটি কাহিনীর একেবারে শেষ পাতায় লেখার কথা ছিল আমার। সর্বপ্রথমেই ওটা লিখতে বসা আমার ভুল হয়েছে। মানে ভ্রান্তিটা টাইম ফ্যাক্টরে, টেন্সার ক্যালকুলাসের অঙ্ক, যাকে বলে ঘড়ির কাঁটায়। আগের কথা আগে বলি, না হলে বাকি পৃষ্ঠাগুলো আপনারা আর উল্টেই দেখবেন না। টেলিফোনটা বেজে ওঠায় আচমকা ঘুম ভেঙে গেল রবির। ধর্মরিয়ে উঠে বসে বিছানায়। প্রথমেই নজর পড়ল টেবিল ক্লকটার দিকে। সকাল 5:15। টেলিফোনটা থাকে মাঝের ঘরে, খাবার ঘরে। দরজা খুলে বেরিয়ে আসে রবি। টেলিফোনটা তুলে নিয়ে নিজের ফোন নম্বরটা ঘোষণা করে। রবি বলছিস? আমি প্রকাশ। কি ব্যাপার, এই কাক ডাকা ভোরে? কোথা থেকে বলছিস? ডিউটি রুম থেকেই। শোন, একটা বিশ্রী ব্যাপার হয়েছে রে। কমল একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পড়েছে। এইমাত্র এমার্জেন্সিতে নিয়ে এলো। তুই যেমন আছিস চলে আয়। কমল? আমাদের কমলেশ? বলিস কি? হ্যাঁ, অফিস থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ মারাত্মক আঘাত। বাঁচবে তো? বলা যায় না রে, আমি ওকে পরীক্ষা করে দেখিনি এখনো। এইমাত্র, মানে 5 মিনিট হলো এসেছে। অজ্ঞান হয়ে রয়েছে, এমার্জেন্সিতে নিয়ে গেল। আমি দেখবো এখনই। হেড ইঞ্জুরি, ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সুদীপকে একটা ফোন করব? না, তুই আগে এখানে চলে আয়। দরকার হয় এখান থেকে ফোন করিস। তুই মিনার ফোন নম্বর জানিস? তাকে একটা খবর দে। মিনা? মিনাকে? ও, বুঝেছি। সেসব পরে হবে, তুই চলে আয়। ইয়েস, কাম ইন। ওরা আমাকে ডাকছে এমার্জেন্সি থেকে। তুই চলে আয় এখনই, যেমন আছিস।
লাইন কেটে দিল প্রকাশ। টেলিফোন রিসিভারে নামিয়ে রেখে রবি কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে রইল স্থানুর মতো। কমলেশ মিত্র, ওদের বেপরোয়া বড়লোক বন্ধু, সংবাদপত্রের নিউজ এডিটর। মাঝে মাঝে তাকে নাইট ডিউটি করতে হয়। সারা রাত ডিউটি করে ভোরবেলা বেচারি বাড়ি ফিরছিল। কার কি হয়েছে গো? মারাত্মক আঘাত বললে না? রবি ঘুরে দাঁড়ায়, দেখে অঞ্জলি বার হয়ে এসেছে ঘর থেকে। ওর কপালের টিপটা ধেবড়ে গেছে, গায়ে ব্লাউজ নেই, রাতে সে খালি গায়েই শুয়েছিল, চোখ দুটো ফোলা ফোলা। রবি বলে, প্রকাশ ফোন করেছিল মেডিকেল কলেজ থেকে। এই মাত্র মেডিকেল কলেজ এমার্জেন্সি রুমে কমলেশকে নিয়ে এসেছে। মারাত্মক একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে তার, মাথাটা থেতলে গেছে, না বাঁচারই সম্ভাবনা। সাত সকালে এই নৃশংস ঘটনার কথায় মর্মাহত হয় অঞ্জলি। কমলেশ মিত্রকে সে চেনে, ভালো করেই চেনে। লোকটার চোখে মুখে কথা, আর তার কথায় কোনো আর নেই। বিয়ের পরেই রবি কিছু বন্ধুবান্ধবকে একটা ঘরোয়া নিমন্ত্রণ করেছিল। সেই তখনই কমলেশের সঙ্গে অঞ্জলির প্রথম পরিচয়। লোকটা উচ্ছ্বসিতভাবে নববধূর রূপের প্রশংসা করেছিল, মনে আছে অঞ্জলির। সে রাত্রে সে রবিকে বলেও ছিল, তোমার বন্ধু একটা অসভ্য। রবি হাসতে হাসতে বলেছিল, কমলের কথায় কিছু মনে করো না, ও একটা পাগল। অঞ্জলি দেখল ইতিমধ্যে রবি জামাটা গায়ে চড়িয়েছে। বললে, চায়ের জলটা চাপিয়ে দিই? একেবারে বাসি মুখে? পেটে গরম চা পড়লেই এখন বাথরুমে যেতে হবে। তা ওসব হাঙ্গামা মিটিয়েই যাও না বাপু, কতক্ষণ থাকতে হবে হাসপাতালে কে জানে। রবি রাজি হয় না, বলে, মোটর বাইকে যেতে আমার মিনিট 5 লাগবে। এত সকালে রাস্তা একেবারে ফাঁকা, ঘণ্টাখানেকের মধ্যেই ঘুরে আসবো। সূর্য সেন স্ট্রিট থেকে মেডিকেল কলেজ মোটর বাইকের আরোহীর কাছে 5 মিনিটের পথ। রবি বসুর কাছে বোধহয় 2.5 থেকে 3 মিনিট। এমনিতে সে বেপরোয়া, তাই সে পুলিশের ইন্সপেক্টর, ট্রাফিক রুলস মানার বালাই নেই। অঞ্জলি রাগ দেখিয়ে বলে, এক বন্ধু তো মাথা ফাটিয়ে হাসপাতালে ঢুকেছেন, আর তুমি ওই বাহাদুরিটা নাইবা দেখালে। মনটা উদ্বিগ্ন না থাকলে রবি হয়তো হাসত, একটু আদর করত, অথবা জবাবে জব্বর কিছু শুনিয়ে দিত। কিন্তু তার মন ছিল অন্য রাজ্যে, মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে, যেখানে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে ওর এক বন্ধুর মাথার ভিতর। বন্ধু, হ্যাঁ বন্ধু বই কি। যদিও কমলেশ মিত্রকে বন্ধু বলে স্বীকার করতে আজকাল আরও মন চায় না, তবু এতদিনের অভ্যাসটা ছাড়তে পারেনি। কমলেশ, প্রকাশ, সুদীপ আর রবি, সেই যাকে বলে হাফ প্যান্ট যুগের বন্ধু। 4 জনে একই ক্লাসে পড়ত, গোলদিঘির ধারে ওই হিন্দু স্কুলে। একই সঙ্গে হায়ার সেকেন্ডারি পাশ করে। প্রকাশ ফার্স্ট ডিভিশনে আর সুদীপ সেকেন্ড। তারপর কিছুটা ছাড়াছাড়ি হয়েছিল অবশ্য। প্রকাশ গেল মেডিকেল পড়তে, সুদীপ কমার্স। রবি নিল পুলিশের চাকরি, আর কমলেশ হল ফ্রিল্যান্সার। কমলেশ মিত্র বাপের এক ছেলে, এবং বাবা রীতিমতো বড় লোক। স্কুল জীবনে পুটিরাম মোদকের দোকানে কিংবা গোলদিঘির পিছনে শরবতের দোকানে বন্ধুদের আড্ডায় বিল মেটানোর দায় বরাবর কমলেশই নিত। সেদিক থেকে ছেলেটা ছিল দিল দরিয়া। প্রকাশ কলেজে এবং রবি পুলিশের ট্রেনিংয়ে ঢোকার পরেও কফি হাউসে কমলেশই বরাবর বিল মেটাত। স্কুলে থাকতেই সে বিগড়ে যায়, প্রথমে সিগারেট, পরে গাঁজা, শেষে মদ। কলেজের খাতায় নাম লিখিয়েছিল, কিন্তু ক্লাস করার চেয়ে ক্লাস কাটার দিকেই ঝোঁকটা বেশি ছিল। বছর কয়েক টানা হেঁচড়া করে ঢাকি শুদ্ধ মা সরস্বতীকে বিসর্জন দিয়ে আসে গঙ্গায়, ঢোকে সিনেমা লাইনে। তখন থেকেই বাপের সঙ্গে মনান্তর। 2-1 বার ছোটোখাটো সাইড রোল পেয়েছিল, কিন্তু পাত্তা পেল না। কিছুদিন মানিকদার গল্প শোনালো, কিছুদিন ঋত্বিকদার। নেক্সট বইয়ে সে নাকি হিরো হচ্ছে, নাকে জামা ঘষে দেবে এবার উত্তম অথবা সৌমিত্রের। কিন্তু কোথায় কি? কিছুদিনের মধ্যেই ছেড়ে দিল সিনেমা লাইন। বাপের সুপারিশে ঢুকল সংবাদপত্র অফিসে। রবি অবাক হয়ে বলেছিল, তুই সংবাদপত্রের অফিসে কি চাকরি করবি রে? 1 পাতা বাংলা লিখতে হলে তুই যে 22টা বানান ভুল করিস। কমলেশ বলেছিল, ওসব ম্যানেজ হয়ে যাবে। তা গেছে, এখন সে বেশ মোটা মাইনে পায়। ওর বাবা গত হয়েছেন, ফলে এখন তাকে শুধু সচ্ছল নয়,
ধনী বলা চলতো। তা বলা চলে কিনা রবি ঠিক জানে না, কারণ এই ৩-৪ বছরে কমলেশ যে হারে টাকা উড়িয়েছে তাতে কুবেরের পক্ষেও দেউলে হয়ে যাওয়া উচিত। কমলেশ থাকে একটা ফ্ল্যাটে, চাকর সম্বল। পৈতৃক বসত বাড়িতে ওর মাথা গলানোর উপায় নেই। সেটা ওর বাবা দিয়ে গেছেন কমলেশের স্ত্রী অনুপমাকে। অনুপমার সঙ্গে কমলেশের বনিবনাও নেই, সেপারেশন চলছে। রবি কানাঘোষা শুনেছিল ডিভোর্সের মামলাও নাকি দায়ের করা হয়েছে, সেটা আদালতে ঝুলছে। কমলেশের নতুন বান্ধবী নাকি মীনাক্ষী, ওই সিনেমা জগতেই আলাপ। সে বেচারিও নাকি রূপালী পর্দায় ঢুকতে পারেনি, এখন সোনালি স্বপ্ন দেখছে। স্বামী স্ত্রীর মনোমালিন্যের এটাই নাকি মূল কারণ। তা হোক, সেটা কমলেশের ব্যক্তিগত ব্যাপার। রবি কমলেশকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, কিন্তু তবু সহপাঠী তো বটে। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা আছে। মাঝে মাঝে এসে হাজিরা দেয় রবির ফ্ল্যাটে। সেদিন তার উচ্চকণ্ঠের দরাজ হাসিতে সচকিত হয়ে ওঠে রবির প্রতিবেশীরা। অঞ্জলিও সেদিন চঞ্চল হয়ে ওঠে ওর বেপরোয়া মদ্যপ বন্ধুর ভয়ে। অনুপমার ব্যাপারে একদিন ঝগড়া করে রবি ওকে মারতে পর্যন্ত উঠেছিল। তা হোক, তবু লোকটা বেঘরে মারা যাবে। অবশেষে মেডিকেল কলেজ হাসপাতালের নৈশব্দকে বিদীর্ণ করে রবি বসুর মোটর বাইক এসে থামল এমার্জেন্সি বিভাগের সামনে। গাড়ি থেকে নেমে রবি এগিয়ে গেল এমার্জেন্সি রুমে। ঘরে প্রকাশ নেই, ডিউটিতে ছিল আরেকজন ছোকরা ডাক্তার। রবি এগিয়ে এসে বললে, ডক্টর প্রকাশ সেনগুপ্ত আছেন? আছেন, এইমাত্র একটি এমার্জেন্সি কেস এসেছে, তাকে অ্যাটেন্ড করছেন। মোটর অ্যাক্সিডেন্ট কেস? হ্যাঁ, বাপার ফিমার বোনে কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে। বাপা? মাথায় নয়, মাথাতেও হয়ে থাকতে পারে, আমি দেখিনি লক্ষ্য করে। এই তো মিনিট 5 আগে এলো কেসটা, ভিতরে নিয়ে গেল। রবি চমকে ওঠে। তা কি করে হয়? 5 মিনিট আগে কেসটা এসেছে মানে 20 মিনিট আগেই তো সে টেলিফোনে খবরটা জানতে পেরেছিল। হঠাৎ ওর মনে হলো ছেলেটি বোধহয় অন্য একটা কেসের কথা বলছে, অর্থাৎ কমলেশের পরে যে কেসটা এসেছে এমার্জেন্সিতে। টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললে, আমার নাম রবি বসু, প্রকাশ সেনগুপ্ত আমার ক্লাস ফ্রেন্ড। সে আমাকে টেলিফোন করে জানিয়েছিল যে আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড কমলেশ মিত্র একটা মোটর অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে এসেছে। সে অবিলম্বে আমাকে চলে আসতে বলেছিল কমলেশের মাথায় নাকি আঘাত লেগেছে, পায়ে নয়। অথচ ছেলেটি একটা রেজিস্টারের ওপর চোখ বুলিয়ে নিয়ে বললে, আই এম সরি, আমি ভেবেছিলাম আপনি অমলবাবুর কথা বলছেন। কমলেশ মিত্র? দাঁড়ান দেখছি। খাতা উল্টে পাল্টে দেখে ছেলেটি ফতোয়া জারি করল, না, কমলেশ মিত্র নামে কোনো পেশেন্ট আসেনি আজ সকালে। মোটর অ্যাক্সিডেন্ট কেস একটাই এসেছে, এই অমল সোমের। রবি চমকে ওঠে। কি নাম বললেন? অমল সোম? সেও আমার এক বন্ধুর নাম। আমাদের দুজনেরই বন্ধু। তাহলে ডক্টর সেনগুপ্ত আপনাকে টেলিফোনে অমল বলেছেন আর আপনি কমল শুনেছেন? রবি মাথা নেড়ে বললে, তাও তো সম্ভব নয়। ও যে স্পষ্ট বললে হেড ইঞ্জুরি, মাথার ভিতরে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, পায়ের কথা সে আদৌ বলেনি। তাহলে হয়তো হেড ইঞ্জুরিও হয়েছে, আমি ঠিক জানি না। এইমাত্র এলো তো? এইমাত্র এলো মানে ঠিক কটায়? আবার খাতা দেখে ছেলেটি বললে, আমাদের রেকর্ড অনুযায়ী 5:27। স্ট্রেঞ্জ, প্রকাশ আমাকে ফোন করেছিল ঠিক 5:15। আপনার ঘড়ি বোধ হয় স্লো হয়ে গেছে। রবি তার হাত ঘড়িটা বাড়িয়ে ধরে। দেখা গেল এমার্জেন্সি ওয়ার্ডের দেওয়াল ঘড়ির সঙ্গে সেটা কাটায় কাটায় সময় দিচ্ছে। ছেলেটি কাঁধে ঝাঁকি দিয়ে বললে, কি জানি মশাই, ডক্টর সেনগুপ্ত একটু পরেই আসবেন, তখন আপনার এই হেয়ালির ফয়সালা হবে। সিগারেট চলবে? একটি সিগারেট বার করে দেয়, নিজেও ধরায়, বলে, আমার নাম মইনুল হক চৌধুরী, ডক্টর সেনগুপ্ত আমার 1 বছরের সিনিয়র। রবি একটা চেয়ার টেনে নিয়ে বসল, বললে, কিন্তু ব্যাপারটা কি হতে পারে? হঠাৎ ডক্টর হক চৌধুরী বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আজ কত তারিখ? 1। কেন? এবং মাসটা এপ্রিল, তাই নয়? 2-2 4। রবি বিরক্ত হয়ে বলে, অসম্ভব। ডক্টর সেনগুপ্ত একজন রেসপন্সিবল অফিসার, চ্যাংরা নয়। মানুষের জীবন মৃত্যু নিয়ে এমন প্র্যাকটিক্যাল যোগ সে নিশ্চয়ই করবে না। আর তাছাড়া কমল না হলেও
অমল তো সত্যিই আহত হয়েছে, কিন্তু সে যে হাসপাতালে এসেছে 5:27, তার 12 মিনিট আগে কি ডক্টর সেনগুপ্ত টেলিপ্যাথিতে খবর পেলেন যে অমন একটা কেস আসছে? রবির আবার সব গুলিয়ে গেল। আরও অনেকক্ষণ অপেক্ষা করার পর ডক্টর সেনগুপ্ত বার হয়ে এলো। রবিকে দেখেই বললে, এসেছিস? অমলের পাটা বোধহয় বাঁচানো যাবে না রে, অ্যাম্পুট করতে হবে। অর্থোপেডিক সার্জন দেখছেন, ওর বাড়ির লোকরা এখনো কিছুই জানে না। তুই খবর দিবি? দিচ্ছি। তাহলে হেড ইঞ্জুরি নয়? না না, মাথায় কিছু হয়নি, শুধু বা পাটা। কিন্তু তুই যে তখন টেলিফোনে বললি মাথার ভিতর ইন্টারনাল হ্যামারেজ। প্রকাশ অসহিষ্ণুর মতো বলে ওঠে, সেসব পরে হবে রবি, আগে অমলের বাড়িতে একটা খবর দেওয়া দরকার। ওদের ফোন নেই, বাড়িতে তুই চিনিস। রবি উঠে দাঁড়ায়, বলে, খবর আমি এখনই দিচ্ছি প্রকাশ, কিন্তু আমার প্রশ্নটা তুই এড়িয়ে যাচ্ছিস। আমার প্রশ্নের জবাবটা আগে দে। তুই কেন বললি কমল আহত হয়েছে? কমল? আমি বলেছি? হ্যাঁ বলেছিস। বলেছিস কমল যখন অফিস থেকে ফিরছিল। তুই জানিস না অমল সোম AGWBতে চাকরি করে? তার ছুরি হয় বিকাল 5:30টায়। প্লিজ রবি, ওইসব ছেদ কথা নিয়ে কি এখন সময় নষ্ট করা উচিত? টেবিলে একটা চাপড় মেরে রবি উচ্চ কণ্ঠে বলে, আলবাত উচিত। আগে কৈফিয়ত দে। একজন নার্স থমকে দাঁড়িয়ে পড়ে এমার্জেন্সি রুমের দোরগোড়ায়। প্রকাশ আর চোখে দেখে নিয়ে বললে, লুকিয়া রবি, এটা হাসপাতাল, চেঁচামেচি করিস না। আলবাত করব। বল, কেন মিথ্যা কথা বলেছিলি? ডক্টর হক চৌধুরীও উঠে দাঁড়িয়েছিল, বলে, মিস্টার বোস, আপনি খামকা উত্তেজিত হচ্ছেন। রবি এক ধমকে তাকে থামিয়ে দেয়। আপনি থামুন তো মশাই। আই ওয়ান্ট টু নো হোয়াই দিস লায়ার। রবি এবার প্রকাশক গলা চড়ায়, বলে, পুলিশে চাকরি করছিস বলেই ভদ্রতা জ্ঞান থাকবে না এমন তো কোনো কথা নেই। তুই যদি ভদ্রভাবে কথা বলতে না পারিস, তোকে ঘর ছেড়ে চলে যেতে বলতে বাধ্য হব আমি। এটা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড, তোর থানা নয়। এমার্জেন্সির খোলা দরজার সামনে ততক্ষণে রীতিমতো একটা জটলা। রবি বললে, ভদ্রলোকের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয় প্রকাশ। তোর মতো ছোট লোক মিথ্যেবাদের সঙ্গে আবার ভদ্রতা কি রে? আই সে লিভ দিস রুম ইমিডিয়েটলি। ঠিক আছে, আমিও দেখে নেব। হুড়মুড়িয়ে বেরিয়ে যায় রবি বোস। ডক্টর মইনুল হক চৌধুরীও বেরিয়ে আসেন পিছন পিছন। কাছে এসে বলে, আপনার রাগ করবার অবশ্য যথেষ্ট কারণ আছে, কিন্তু মিস্টার বোস, হাজার হোক এটা হাসপাতাল। আর ভুলে যাবেন না, উনি এক্ষুনি একটা মরণাপন্ন রোগীকে অ্যাটেন্ড করে এলেন, যে এই লোকটা আপনাদের দুজনেরই বন্ধু। আই এম সরি ডক্টর চৌধুরী, আপনার সঙ্গে আমি অহেতুক রূঢ় ব্যবহার করেছি। আমি সত্যি দুঃখিত। ঠিক আছে, সেটা কিছু নয়। তাহলে ওই পেশেন্টের বাড়িতে খবরটা আপনি পৌঁছে দিচ্ছেন তো? নিশ্চয়ই। কমল অমল দুজনেই আমার বন্ধু, কিন্তু প্রকাশকে আমি দেখে নেব। ভটভটিয়া গর্জন করতে করতে বেরিয়ে গেল পটুয়াটুলির দিকে। কমলেশ মিত্র নয়, অমল সোমের বাড়ির দিকে। কলিং বেলটা বেজে উঠতেই অঞ্জলি বললে, ও মুন্নির মা, সদরটা খুলে দাও তো, বাবু ফিরে এলেন বোধহয়। মুন্নির মা ঠিকই ঝি। সকালবেলা এসে বাসন মাজতে বসেছিল কলতলায়। গৃহকর্ত্রীর নির্দেশে সে হাত ধুয়ে সদর দরজা খুলে দিতে গেল। তখনই মনে হলো অঞ্জলির, কিন্তু কই, মোটর বাইকের তো শব্দ হয়নি। রবি বোস যখন বাড়ি ফেরে তখন সারা পাড়ায় সাড়া পড়ে যায়। চুপি চুপি তার আসার উপায় নেই। তাহলে কে এলো? মাসের প্রথম দিন, এ সময় অনেকেই আসতে পারে। খবরের কাগজওয়ালা, মিল্ক সাপ্লাই কোম্পানির লোকটা, কিংবা মুন্নির মা ফিরে এসে বললে, একজন ভদ্রলোক, বাবুর বন্ধু বোধহয়। বন্ধু? বন্ধু কেমন করে জানলে? দেখতে কেমন? মুন্নির মাকে জবাব দিতে হলো না। তার আগেই দরাজ গলায় কে যেন বলে ওঠে, দেখতে কন্দর্পকান্তি নয়, তবু বন্ধুই। রীতিমতো আতকে ওঠে অঞ্জলি। খোলা দরজা পেয়ে লোকটা অনায়াসে এগিয়ে এসেছে। অঞ্জলি ঘরদোর সাফ করছিল, তখনও গায়ে ব্লাউজটাও চড়ায়নি। কোনো ক্রমে গায়ে আঁচলটা জড়িয়ে বললে, আপনি বাইরের ঘরে বসুন, আসছি। কমলেশ বিনা বাক্য ব্যয়ে গিয়ে বসল বৈঠকখানায়। অঞ্জলি আয়নায় মুখটা একবার দেখে নেয়, আঁচল দিয়ে ঘষে কপালের টিপটা তুলে ফেলে, ব্লাউজটা গায়ে দেয়। কাপড়টা আর পাল্টায় না, টেনে টেনে ঠিক করে নেয়। তারপর আঁচলে মুখটা মুছতে মুছতে বাইরের ঘরে এসে ফ্যানটা খুলে দিয়ে বলে, কি ব্যাপার,
আপনি বহাল তবিয়তে আছেন, অথচ আজ সাত সকালে প্রকাশবাবু টেলিফোনে। কথাটা তার শেষ হয় না, হঠাৎ নজরে পড়ে কমলেশ মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। সেই মুগ্ধ দৃষ্টির সম্মুখে অকারণেই ঘর্মাক্ত হয়ে পড়ে অঞ্জলি। ও থামতেই কমলেশ বললে, ভারী সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনাকে। রীতিমতো বিব্রত হয়ে পড়ে অঞ্জলি। সে তো জানে প্রসাধনের বাষ্পমাত্র নেই তার সারা অঙ্গে, নিতান্ত ঘরোয়া সাজ। বস্তুত নেহাত বাধ্য না হলে এ অবস্থায় সে বাইরের লোকের সামনে বের হতো না। তাহলে এ ব্যঙ্গোক্তির অর্থ কি? কমলেশ যে মদ্যপ এ খবর অঞ্জলির না জানা নয়, কিন্তু এই সাত সকালে সে নিশ্চয়ই এক পাট মদ গিলে আসেনি। তাহলে কমলেশ একই সুরে বলতে থাকে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই লক্ষ্মীচারার ঘরে তো আর লক্ষ্মীর ঠাঁই হলো না, তাই এমন ঘরোয়া আট পৌড়ে বেশে আপনাকে দেখতে ভারী ভালো লাগে আমার। যথেষ্ট দূরত্ব রেখে অঞ্জলি একটি সোফায় বসে পড়ে, চোখে চোখ রাখতে পারে না, তবু বলে, তা লক্ষ্মী ছাড়া হয়ে থাকবার দরকারই বা কি? অন্যদিকে থাক ও কথা। কমলেশ ওকে থামিয়ে দেয়, বলে, রবে হারামজাদাটা কি বেরিয়ে গেছে? একটু ক্ষুণ্ণ হলো অঞ্জলি। নির্জন ঘরে বন্ধুর স্ত্রীর সঙ্গে বাক্যালাপে তার স্বামীর উল্লেখে যেই বিশেষণগুলি শিষ্টাচার সম্মত, কমলেশ তার সীমা ছাড়িয়েছে। এক মুহূর্ত আগে ওই লোকটার মুগ্ধ দৃষ্টির সঙ্গে এই ভাষাটা অত্যন্ত বেমানান, কিন্তু ওই রকমই মানুষ কমলেশ। কোন পরিবেশে কি জাতীয় কথা বলতে হয় তা সে জানে না। অঞ্জলি জবাবে বলে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? প্রকাশের একটা প্র্যাকটিক্যাল জোক কোনো মানে হয়? ভোর 5টার সময় হাসপাতাল থেকে আমার অফিসে ফোন করেছি, বললে রবে হারামজাদাটাকে কি জানি কেন আর থাকতে পারল না অঞ্জলি। বাধা দিয়ে ওঠে, না না, কি না, প্রকাশবাবু নিশ্চয়ই ওই বিশেষণটি ব্যবহার করেননি। খেয়াল হলো কমলেশের। ম্লান হাসে, স্বীকার করে অপরাধ। ঠিকই বলেছেন অঞ্জলি দেবী, প্রকাশ ও ভাষায় কথা বলেনি। এই অশালীন ভাষাটা আমার, নিতান্তই আমার। কি করব বলুন? আমি সেই আদিম বর্বর জঙ্গলি রয়ে গেলাম। যাক, যা বলছিলেন তাই বলুন। সুর কেটে গেছে, তবু পুরানো কথার খেই ধরে শেষ করে, প্রকাশ টেলিফোনে বললে রবেটাকে এপ্রিল ফুল করা যাক। ওকে টেলিফোন করে বলি, তুই মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলি, অ্যাক্সিডেন্ট করে আমার এমার্জেন্সিতে এসেছিস। আমি বারণ করেছিলাম, প্রকাশটা শুনলে না, তাই অফিস থেকে সোজা চলে এসেছি আপনাদের বাসায়। অঞ্জলি হাসতে হাসতে বললে, এতটা বয়স হলো তবু এপ্রিল ফুল করার মতো ছেলে মানুষই ঘুচল না আপনাদের? কমলেশ একটা চুরুট ধরালো, বললে, এতটা বয়স হলো মানে? কি এমন বয়স হয়েছে আমাদের? 35-36? ছেলে মানুষই করার বয়স কি নিতান্তই পেরিয়ে গেছে বলতে চান অঞ্জলি দেবী? অঞ্জলি জবাব দিতে সাহস পেল না। বাড়িতে ওরা দুজন ছাড়া মুন্নির মা অবশ্য আছে, কিন্তু আদিম বর্বর জঙ্গলি মানুষটা এ নির্জন ঘরে ছেলে মানুষের প্রমাণ দিতে হয়তো সেটা ভ্রুক্ষেপ করবে না। তাই কথা ঘোরানোর উদ্দেশ্যে বললে, চা খাবেন? অফকোর্স, তবে খালি পেটে নয়, যা হোক কিছু বানান। ফরমায়েশ করে সে নিচু হয়ে জুতোর ফিতে খুলতে থাকে। খাওয়ার সঙ্গে জুতোর ফিতে খোলার কি সম্পর্ক অঞ্জলি বুঝে উঠতে পারে না। পর মুহূর্তেই রহস্যটা পরিষ্কার করে দেয় কমলেশ। চা বানাতে আপনার 15-20 মিনিট সময় লাগবে নিশ্চয়ই। আমি বরং ততক্ষণ একটু লম্বা হই। সারা রাত ঠায় চেয়ারে বসে বসে মাজা ধরে গেছে। লম্বা হওয়ার মতো আয়োজন বৈঠকখানায় নেই। শয়নকক্ষে কমলেশকে আহ্বান করা চলে না। অঞ্জলি কাঠের পুতুলের মতো বসে থাকে। জুতো খুলে কমলেশ উঠে দাঁড়ায়, টাইটা খুলে ফেলে, কোটটাও। ধূপধাপ ফেলে দেয় সোফায়, বলে, 15 মিনিট রোবের খাটে শুয়ে নিলে নিশ্চয়ই আপনি আপত্তি করবেন না, কি বলেন? কাষ্ঠ হাসি হাসল অঞ্জলি। হ্যাঁ না বলতে পারল না। চা তৈরি হয়ে গেলে এখান থেকেই হাঁক পারবেন, চা নিয়ে আপনাকে পৌঁছে দিতে হবে না। আমি নিজেকেও অতটা বিশ্বাস করি না। অঞ্জলি কাটা হয়ে দাঁড়িয়ে থাকে। জুতো মোজা পরে থাকলো, কোট টাইগুলো। কমলেশ বিনা অনুমতিতে খাবার ঘরটা পার হয়ে সোজা ঢুকে পড়ল ওদের বেডরুমে। ওখান থেকেই বললে, নেহাত যদি ঘুমিয়ে পড়ি একটু ঘুমোতেই দেবেন।
রবি ফিরে এলে একসঙ্গে চা খাবো, হয়তো ঠ্যাঙা নিয়েও। খাওয়ার ঘর থেকেই দেখতে পেল অঞ্জলি কমলেশ ফ্যানটা খুলে দিল, একটানে শার্টটা খুলে ফেলল, ঘামে ভেজা গেঞ্জিটাও। রোমশ একটা চওড়া বুক। রবির বুকে কিন্তু লোম নেই। দরজাটা ভেজিয়ে দিল কমলেশ। খুট করে আওয়াজও হলো। ছিটকিনি দিল নাকি? কেন? চকিতে মনে পড়ল অঞ্জলির আলমারিতে চাবি দেওয়া নেই। অবশ্য ভিতরের লকারটা চাবি দেওয়া। ওর গহনাপত্র, টাকা কড়ি সবই ভিতরের লকারে। ওদের দাম্পত্য জীবনের কিছু গোপন ইতিহাসও আছে সেখানে। কিন্তু কমলেশ নিশ্চয়ই বন্ধ ঘরের সুযোগে আলমারি খুলে হাতড়াতে বসবে না। তবে ভিতর থেকে সে ছিটকিনি দিল কেন? অঞ্জলি বৈঠকখানায় এসে ওর পরিত্যক্ত কোট আর টাইটা সংগ্রহ করল, ডাইনিং রুমের আলনায় হ্যাঙ্গারে টাঙিয়ে রাখল। চায়ের জলটা বসাতে যাচ্ছিল, হঠাৎ কি মনে হওয়ায় থমকে দাঁড়িয়ে পড়ে। কোটের পকেটে কমলেশের মানিব্যাগ ফেলে যাওয়া ঠিক নয়। একটু ইতস্তত করে অঞ্জলি ওই কোটের ভিতর পকেটে হাত চালিয়ে দেয়। যা ভেবেছে, ভারী একটা ওয়ালেট। সেটা নিয়ে ও রান্নাঘরে ফিরে আসে, হিটারে চায়ের জলটা বসিয়ে দেয়। মানিব্যাগটা কোথায় রাখবে? প্রশস্ত স্থান হচ্ছে শোয়ার ঘরের আলমারি, সেখানে রাখা যাবে না। দরজা ভিতর থেকে বন্ধ না থাকলেও সে সাহস সঞ্চয় করে ওই ঘরে ঢুকতে পারত না। কমলেশই তো বলেছে সে আদিম, বর্বর, জঙ্গলি। তাছাড়া সাবধান বাণী তো সে নিজেই শুনিয়ে গেছে। কথাটা এখনো বাজছে কানে। আমি নিজেকেও অতটা বিশ্বাস করি না। অঞ্জলির মনে পড়ল একটু আগেই সে ভেবেছে আলমারির পাল্লাটা কমলেশ স্বাভাবিক ভদ্রতা বোধে খুলে দেখবে না। সে নিজে কিন্তু সে আইন মানল না। স্ত্রীলোক বলেই বোধ করি। কমলেশের মানিব্যাগটা সে খুলে দেখল। তাতে 100 টাকার নোট আছে 5খানা, এছাড়া 5-10 টাকারও কিছু, আর আছে কিছু ভিজিটিং কার্ড এবং একটি ফটোগ্রাফ, একটি মেয়ের, অঞ্জলিরই বয়সী। কিন্তু সাজ পোশাক মোটেই আটপৌরে নয়। মুখখানা রীতিমতো এনামেল করা। ভুরু কামানো চেহারা দেখলেই মেজাজ বিগড়ে যায় অঞ্জলির। কি রূপই খোলে, বুঝতে অসুবিধা হয় না। খড়িকৃত ভ্রু সুন্দরীটি মীনাক্ষী মজুমদার, সেই যে মেয়েটা কমলেশের গৃহলক্ষ্মীকে গৃহছাড়া করেছে। রবি যখন তার বাহনের গর্জনে পাড়া সচকিত করে বাড়ি ফিরে এলো, ততক্ষণে কলকাতা শহর রীতিমতো সরগরম। মুন্নির মা হরিণঘাটা ডিপো থেকে দুধ এনে দিয়েছে। খবরের কাগজওয়ালা কাগজ দিয়ে গেছে। অঞ্জলির উনানে তখন ডাল সিদ্ধ হয়ে গেছে, সাতলানোর আয়োজন হচ্ছে। দ্বারপথ থেকেই রবি বলে ওঠে, বাজারের থলি আর টাকা দাও। বাজারের জন্য রবিকে রোজ হাত পাততে হয় গৃহলক্ষ্মীর কাছে, কারণ মাসকাবারি টাকা অঞ্জলির কাছেই থাকে। মাস কাবার হয়ে গেছে, তবুও। অঞ্জলি এগিয়ে এসে বলে, বাজার থাক, শোনো, ইতিমধ্যে এক কাণ্ড হয়ে গেছে। তোমার বন্ধু এসেছিলেন। বন্ধু? কে বন্ধু? কখন? যাকে তুমি দেখতে হাসপাতালে গিয়েছিলে, কমলেশ বাবু। তুমি বেরিয়ে যাবার পরেই আমার এমন ভয় করছিল জানো। ভয়? কেন? ভয় করার কি আছে? ভয় করবে না? লোকটা বললে ঘুম পাচ্ছে, বলেই সোজা ঢুকে পড়লো আমাদের শোবার ঘরে, তারপর ধরাস করে শুয়ে পড়লো তোমার বিছানায়। বলো কি, কমলেশ এসেছিল? কেন? তোমাকে প্রকাশবাবু এপ্রিল ফুল করায় সে নাকি মর্মাহত, তাই সে অমনি আমার ঘরে এসে আমার খাটে ধরাস করে শুয়ে পড়ল। বাহ, তুমি ঢুকতে দিলে কেন? বারে, আমি কি করব? এর বেশি কী বা বলতে পারে অঞ্জলি? এমনিতেই সে কিছুটা গোপন করেছে, মিথ্যা কথা বলেছে। কমলেশ রবির বিছানাতেও আদৌ শোয়নি, শুয়েছিল অঞ্জলির বিছানাতেই, পাশাপাশি সিঙ্গেল বেড খাট। ভুল তো হতেই পারে, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার আগে ভুলটা বুঝতে পেরেছিল কমলেশ। যাবার সময় সে কথা সে স্বীকার করে গেছে। চা খাবার খেয়ে জামা জুতো পরে রওনা দেবার জন্য যখন সে তৈরি, তখন অঞ্জলি বলেছিল, আপনার মানিব্যাগটা। মানিব্যাগ? কেন? আমার পকেটে নেই। ইনসাইড পকেট হাতে থাকে, ওখানে নেই, আমি সরিয়ে রেখেছিলাম। নিন,
ব্লাউজের ভিতর থেকে মানিব্যাগটা বার করে বাড়িয়ে ধরেছিল অঞ্জলি। কমলেশ বিচিত্র হেসে বলেছিল, আমি চলে যাচ্ছি, আর অপেক্ষা করা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই নিঃশ্বাস ফেলে বাঁচছেন, কিন্তু আমার মানিব্যাগটা তাতে রাগ করেছে অঞ্জলি দেবী। অঞ্জলি বুঝে উঠতে পারে না ধাঁধাটা, বললে, তার মানে? মানিব্যাগটা আমায় বলছে, তুমি যদি ওই নরম বালিশে মাথা রেখে আরও কিছুক্ষণ শুয়ে থাকতে, তাহলে আমিও শুয়ে থাকতাম নরমতর বালিশে। অঞ্জলি রীতিমতো রাঙিয়ে উঠেছিল। বন্ধুর স্ত্রীর সঙ্গে এ জাতীয় রসিকতা করা চলে কিনা জানা নেই বেচারির। কমলেশ মীনাক্ষীর মতো সে পার্টিতে যায় না। এ জাতীয় কমপ্লিমেন্টস ওদের সমাজে স্বাভাবিক কিনা তাও জানা নেই। জবাব জোগায় না তার মুখে। কমলেশ নিজে থেকেই বলেছিল, যাকো কথা, অসভ্য জঙ্গলি মানুষটার কথায় কান দেবেন না। কিন্তু যাবার আগে আর একটা কথা আমার না বললেই নয়। আপনার কাছে আর একটা কারণে অপরাধী হয়ে আছি, ক্ষমা চেয়ে নেই। কথা না বাড়ালেই চলতো, তবু এমনভাবে কথাটা শেষ হলো যে এরপর অঞ্জলিকে প্রশ্ন করতেই হলো, কি আবার অপরাধ? রবির বিছানায় শোবার অনুমতি দিয়েছিলেন, আমি ভুল করে শুয়েছিলাম আপনার বিছানায়। কৌতূহল দমন করতে পারেননি অঞ্জলি, বলে, কি করে বুঝলেন? মানিব্যাগটা আঘ্রাণ করে কমলেশ বলেছিল, এই মানিব্যাগটাই আমাকে বলে দিচ্ছে। পুলিশের দারোগা নিশ্চয়ই ক্যানহার আইডির মাখে না। এসব কথা অঞ্জলি খোলাখুলি বলেনি তার স্বামীকে, বলা যায় না, অর্থাৎ না বলাই মঙ্গল। যেমন কাঠগোয়ার মানুষ, কে জানে কিভাবে নেবে কথাটা। তাই কমলেশ যে ভুল করেই তো শুধু জানালো মোটামুটি ঘটনাগুলো। কমলেশ এসেছিল, জামা জুতো খুলে, হ্যাঁ, রবির বিছানায় শুয়েছিল। মুন্নির মা ডেকে দেওয়ায় উঠে এসে চা টোস্ট অমলেট খায় এবং ঠিক 6:30টায় চলে যায়। এরপর আমি বাড়িতে না থাকলে ওকে ঢুকতে দিও না। মাতালটা কখন কি করে বসে ঠিক কি। দাও, বাজারের থলিটা দাও। অঞ্জলি বাজারের থলিটা আনতে যায়। ইতিমধ্যে রবি অমলের বাড়িতে দুঃসংবাদটা দিয়ে এসেছে। মুখ হাত ধুতে ধুতে সেই গল্পটা শোনাচ্ছিল অঞ্জলিকে। অঞ্জলি ততক্ষণে ডাল সাতলিয়ে আবার চায়ের জল বসিয়েছে। খবরের কাগজটা তুলে নিয়ে রবি শোবার ঘরে ঢুকে যায়। অঞ্জলি রান্নাঘর থেকেই বলে ওঠে, কিন্তু একটা কথা আমার মাথায় এখনো ঢোকেনি বাপু। অমলবাবু হাসপাতালে এসে পৌঁছানোর আগেই কেমন করে প্রকাশবাবু তোমাকে ফোন করলেন? কমল অমল যাই বলে থাকুন না কেন। রবি জবাব দিল না। সে হঠাৎ বেরিয়ে এলো শোবার ঘর থেকে। হঠাৎ যেন কোনো জরুরি কথা মনে পড়ে গেছে তার। বারকতক টেলিফোনে কি নম্বর ডায়াল করলো। কথাবার্তা কি হলো কানে যায়নি অঞ্জলির। হঠাৎ তার লক্ষ্য হলো রবি আবার জামা জুতো পরছে। নাও বাজারের থলি। মাছ যদি না পাও ভালো মতো, বাজার থাক, আজ যা হোক ভাতে ভাত রান্না করে রেখো। আমি ব্যাপারটা তলিয়ে দেখতে চাই। কি হবে তলিয়ে দেখে? শোনো শোনো, শুনে যাও। কে কার কথা শোনে? মোটর বাইকটা ঠেলতে ঠেলতে রবি আবার পথে নামে। রেডিওতে তখন বাংলা খবর চলছে। ডক্টর সেনগুপ্ত নাইট ডিউটি সেরে যখন বাড়ি ফিরে এলো, তখন ওদের বাড়িতে অফিস কলেজ যাত্রীরা সবাই সচকিত। প্রকাশদের বাড়িটা বড়, 51বর্তী পরিবার। ওরা 3 ভাই, ওই ছোট, এখনো বিয়ে করেনি। বাকি 2 দাদাও এ বাড়িতে আছেন সস্ত্রীক। ছোট বোন সতী এবার ইকোনমিক্সে MA দেবে। বাড়িতে পদার্পণ মাত্র সতী ঘোষণা করে, সুদীপদা ফোন করেছিল, বলেছে তুই এসেই যেন ফোন করিস, খুব জরুরি ব্যাপার। যত জরুরি হোক, প্রকাশ সর্বপ্রথম বাথরুমে ঢুকল। প্রাতকৃত্যাদি সেরে চায়ের পেয়ালাটা টেনে নিয়ে ফোন করল সুদীপকে। কিরে, বাড়ি ফিরেই তোকে ফোন করতে বলেছিলি নাকি? হ্যাঁ, মানে অসাধারণ রকমের দারুণ কোনো খবর আছে তোর? যা বাবা, তার মানে? সকালে কাগজ দেখেছিস? কাগজ? খবরের কাগজ? দেখেছি। কেন, কি আছে তাতে? চাই দেখেছিস, ঠিক আছে, কাগজ দেখতে হবে না, আমারই দেখা আছে। শোন, কিছুদিন আগে আমরা 3-4 জন, তুই, আমি, কমলেশ, রবি ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির টিকিট কিনেছিলাম একসঙ্গে, মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে। কেন, এখনো বুঝলি না?
আমার টিকিটের নম্বর হচ্ছে C506907। কি কাঠ বরাত দেখ মাইরি, ফার্স্ট প্রাইজ উঠেছে ওই সি গ্রুপেই, আর নম্বরটা হচ্ছে C506909। আমরা কজন পরপর, মানে কনজিকিউটিভ টিকিট হোল্ডার তো, তাই তোকে ফোন করে হ্যালো হ্যালো হ্যালো। সুদীপ বুঝতে পারেনি, ভেবেছে যান্ত্রিক গোলযোগে লাইনটা কেটে গেল বুঝি। আসলে তা নয়। উত্তেজনায় প্রকাশ টেলিফোনটা যথাস্থানে নামিয়ে রেখেছে। তার হাতটা কাঁপছে। চলকে পড়ল কিছুটা চা। চায়ের কাপটা সে কোনো ক্রমে নামিয়ে রাখল। ফার্স্ট প্রাইজ যেন কত ছিল? 1.25 লাখ। ওই অঙ্কটা কি সেই প্রিমিয়ার প্রেসিডেন্ট কার সমেত? সতী উঠে এসেছে ততক্ষণে। কি হলো রে ছোড়দা, মাথাটা টলে উঠল? না, মাথা ঠিক আছে। শোন, তুই একটা কাজ করবি সতী, আমার টেবিলের ওই বাঁদিকের দেরাজটা খোল। একটা টফির বাক্স আছে, নিয়ে আয় তো। বিস্মিত সতী তৎক্ষণাৎ বাক্সটা নিয়ে আসে। ওটা খোল, একটা লটারির টিকিট আছে। পেয়েছিস? হ্যাঁ। ওই তো, দে তো ওটা। না থাক, দিতে হবে না। ওর নম্বরটা পড়ে শোনা শুধু। সতীর বিস্ময়ে উত্তরোত্তর বাড়ছে। সে কিন্তু কোনো প্রশ্ন করে না, আদেশ মাত্র পড়ে শোনাতে থাকে। C5069। চাপা গর্জন করে ওঠে প্রকাশ। জানি জানি, লাস্ট ডিজিটটা বল। ইউনিটের ঘরে যেটা আছে। শোন সতী, ঠিক মতো করে যদি বলতে পারিস, আমি বাদশা। তোকে তোকে একটা স্টেরিও সেট রেডিওগ্রাম কিংবা টিভি। কি বকছিস পাগলের মতো? কি হয়েছে বলতো? প্রকাশ শান্ত হয়ে ওঠে, বলে ঠিক আছে, আমি তৈরি। তুই আর কি করবি? যা ভাগ্য আছে তাই হবে। বল নাম্বারটা। C506908। 8? ঠিক দেখছিস? 8? এই দেখো না। টিকিটটা মেলে ধরে সতী। প্রকাশ এলিয়ে পড়ে সোফায়, বলে সতী রে, হাতের মুঠো থেকে পচকে গেল। ইস, ফার্স্ট প্রাইজ উঠেছে আমার ঠিক পরের নাম্বারটা। 506909। 1.25 লক্ষ টাকা। কোনো মানে হয়? ফসকে যখন গেছে তখন আর হা হুতাশ করে কি হবে? তবু সতীর মনটা খারাপ হয়ে গেল। ইস, এখন কি কাণ্ডটা ঘটতে যাচ্ছিল? হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ে প্রকাশ। টেলিফোনটা নিয়ে ডায়াল করতে থাকে, কিন্তু টেলিফোনের ধরনই ওই। অকাজে খোশ গল্প করতে চাও তো একেবারে লাইন পাবে, আর জরুরি প্রয়োজন থাকলে 2 ডিজিট ডায়াল করতেই এঙ্গেজড টোন। সত্যি বলে, তুই তাড়াহুড়া করছিস, আমাকে দে ফোনটা। কত নম্বর? প্রকাশ যন্ত্রটা হস্তান্তরিত করে, বলে সুদীপ, আমি আর কমলেশ পরপর টিকিট পেয়েছিলাম। 3টে কনজিকিউটিভ নাম্বার হবেই। সুদীপের হচ্ছে 907, আমার 908। এখন লাস্ট চান্স কমলেশের, 50% চান্স। তার টিকিট নম্বর হয় 906 অথবা 909। কমলেশদার নম্বরটা কত তাই বল। আমিও তাই জানতে চাই। 906 না 909? ধেত্তেরি, ওর টেলিফোন নাম্বারটা কত? শেষ পর্যন্ত অবশ্য টেলিফোনে যোগাযোগ হলো, কিন্তু এত বড় সংবাদটা জানা গেল না। কমলেশ বাড়ি নেই, অফিস থেকে আদৌ ফেরেনি, কিন্তু অফিস থেকেই টেলিফোনের ভৃত্যকে নির্দেশ দিয়েছে সে সপ্তাহখানেক বাড়ি ফিরবে না। কোথায় গেছে তাও জানে না কমলেশের গৃহভৃত্য। রীতিমতো অবাক হল প্রকাশ। এর মানেটা কি? আজ ভোর 5টায় সে প্রকাশকে এমার্জেন্সি রুমে ফোন করেছিল। কই, তখনও তো সে বলেনি যে সে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বরং বলেছিল রবি হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে সেও এসে পড়বে। তা সে আসেনি। কমলেশের অফিসে ফোন করেও কোনো পাত্তা পাওয়া গেল না। জানা গেল সে 7 দিনের ছুটিতে আছে। কাল রাত্রে নাইট ডিউটি গেছে। এমন দিনেও সকাল সকাল খেয়ে একটা টানা ঘুম দেয়। আজ কিন্তু তার চোখে ঘুম নেই। মেজ বৌদি এসে বললেন, আর হা হুতাশ করে কি হবে ভাই, বরাতে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি, খেয়ে দিয়ে একটা ঘুম দাও। তা ঠিক, কমলেশ প্রাইজটা পাক আর না পাক, সে যে পায়নি এটা তো প্রতিষ্ঠিত সত্য। স্নানাহার করে নিদ্রার করেই আশ্রয় নিল। কতক্ষণ ঘুমিয়েছে জানে না। হঠাৎ বাজল টেলিফোন। মেজ বৌদি ছিলেন যন্ত্রটার কাছে। ওকে বললেন,
তোমাকে খুঁজছে। মহিলা কণ্ঠ, নাম জানাতে চায় না, মানে তোমাকে ছাড়া। প্রকাশ জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকায় মেজ বৌদির দিকে। অনিমা নিশ্চয় নয়, অনিমা তাকে বাড়িতে ফোন করে না কখনো। টেলিফোনটার কথা মুখে বললে, প্রকাশ সেনগুপ্ত বলছি। ডক্টর সেনগুপ্ত, আমার নাম মীনাক্ষী মজুমদার। নামটা কখনো শুনেছেন? শুনেছি, যদি ভুল না করি তবে কমলেশের কাছে। হ্যাঁ, আমি সেই মীনাক্ষী। আপনাকে একটা খবর দেবার আছে। দারুণ খবর, দারুণ দারুণ খবর। প্রকাশের আনন্দিত হবার কথা, কিন্তু তার বুকের মধ্যে মুচড়ে উঠল। টিকিটটা এক ঘর আগু পিছু হলে আজ মীনাক্ষীর বদলে সতী অথবা অনিমা তাদের বান্ধবীদের ঠিক এইভাবেই ফোন করত। হয়তো কমলের সংবাদটা জানালে ওর এই প্রতিক্রিয়া হতো না। মীনাক্ষীকে সে ন্যাকা ন্যাকা গলায় খবরটা বলতে দিল না, বরং উল্টে ডাহা মিছে কথা বললে, আমাকে জানাতে হবে না, কমলেশ নিজেই আমাকে জানিয়েছিল। কি খবর বলুন তো? বললাম তো, আমি জানি। কমলেশের টিকিটের নম্বরটা 506909। সবার আগে সে আমাকে টেলিফোন করে জানায়। সবার আগে? কটার সময়? সকাল 5টা 10। কমলেশ কোথায়? 1 মিনিট লাইনটা ধরুন তো, বলছি। কথার কথা নয়, পুরো 1 মিনিটই লাগলো। প্রকাশ বুঝতে পারে মীনাক্ষীর পাশেই দাঁড়িয়ে আছে কমলেশ। মীনাক্ষী তাই যাচাই করে নিচ্ছে। মনে মনে হাসে প্রকাশ। এইবারে বেঁধে যাবে দুজনে। প্রাণের বান্ধবীর আগে কমলেশ কেন প্রকাশকে খবরটা দিয়েছে? মিনিটখানেক পরে মীনাক্ষী বললে, আপনার বন্ধু কোথায় তা আমি জানি না, আমি দূত মাত্র। তার নির্দেশ মতো আজ বিকেল 3:30টায় আপনাকে হোটেলে হিন্দুস্তানে আসতে বলছি। 3:30? এখন কটা? 1:45। যদি কোনো কারণে দেরি হয়ে যায় সোজা ওর ঘরে চলে যাবেন। ওর রুম নাম্বার অবশ্য জানি না, সেটা কাউন্টারে জেনে নেবেন। ও আজকালের মধ্যে হোটেল হিন্দুস্তানে একটা পার্টি থ্রো করতে চায়, সেই বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করবে। আই মিন, কাকে কাকে বলা যায়। আপনিও থাকবেন নিশ্চয়ই আলোচনায়? নিশ্চয়ই, আমিও রওনা হচ্ছি। ট্রাই টু বি পাঞ্চুয়াল। আপনার ও নির্দেশটা বাহুল্য। আমি ডাক্তার, ঘড়ির কাঁটা মেনে চলি। টেলিফোনটা নামিয়ে রেখে পাঞ্জাবিটা গায়ে চড়াতে যাবে মেজ বৌদি বললেন, ভাগ্যবতী কে? ভাগ্যবতী মানে? ফুঁসে ওঠে প্রকাশ। মেজ বৌদি মুখ টিপে বলেন, আমার শাসালো ব্যাচেলার দেবরটি যার আহ্বান মাত্র গায়ে পাঞ্জাবি চড়ান, ঘড়ির কাঁটা মেলে চড়ার প্রতিশ্রুতি দেন, তিনি ভাগ্যবতী নন? প্রকাশ গম্ভীর হয়ে বলে, ও হচ্ছে মীনাক্ষী মজুমদার, যার জন্য কমলেশের স্ত্রী ডিভোর্সের মামলা এনেছে। সতী বলে, তাহলে কমলেশদার ভাগ্যটাই খুলেছে। ওহ, ঈশ্বরের কি সূক্ষ্ম বিচার! তেলটা ঢালার আগে ঠিক দেখে নিয়েছেন কোন মাথাটা সবচেয়ে তৈলাক্ত। হোটেল হিন্দুস্তানের পার্কিং প্লেসে গাড়িটা রেখে প্রকাশ প্রবেশপথের দিকে এগিয়ে এলো। বাতানুকূল করা লাউঞ্জটা পার হয়ে রিসেপশন কাউন্টারে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে ইংরেজিতে প্রশ্ন করল, মিস্টার কমলেশ মিত্রের রুমটা কত নম্বর? মেয়েটি রেজিস্টার দেখে বললে, 528, 528। মিস্টার মিত্র কি ঘরে আছেন? মেয়েটি তার পিছনে নাম্বার দেওয়া পায়রা খোপ বক্সের দিকে তাকিয়ে বললে, খুব সম্ভবত আছেন, চাবি দেখছি না। আচ্ছা দাঁড়ান, ফোন করে দেখি। টেলিফোন বেজেই গেল, কেউ সাড়া দিল না। প্রকাশ একটু ইতস্তত করে বললে, আমার নাম ডক্টর পি সেনগুপ্ত। মিস্টার মিত্র আমাকে পাঞ্চুয়ালি 3:30 আসতে বলেছিলেন। কোনো মেসেজ কি উনি রেখে গেছেন? মেয়েটি যন্ত্রচালিতের মতো 528 নম্বর খোপটা হাতড়ে বললে, ডক্টর পি সেনগুপ্ত? হ্যাঁ, আপনার নামে একটা চিঠি রেখে গেছেন দেখছি। বড় আর মোটা একটা সিলমোহর করা খাম। বেশ অবাক হয় প্রকাশ, এ আবার কি? মেয়েটির সামনে সে কিন্তু কোনো কৌতূহল দেখায় না। খামটা নিয়ে লাউঞ্জের একেবারে ও প্রান্তে চলে যায়, তারপর সাবধানে খুলে ফেলে। আশ্চর্য, তার ভিতর পুরনো খবরের কাগজ ঠাসা। কাগজগুলো আড়াআড়িভাবে কাটা, অর্থাৎ ছাপা কাগজের কোনো বক্তব্য নেই। প্রকাশের মনে হলো এগুলির ভিতর কি যেন একটা কঠিন পদার্থ আছে। ঠিক তাই, কাগজের গহ্বর থেকে শেষমেশ বেরিয়ে এলো একটা চাবি, এই হোটেলেরই নামাঙ্কিত। তাতে নম্বর লেখা আছে 528। কি কাণ্ড! কমলেশের সব কিছুতেই বাড়াবাড়ি, সব কিছুতেই রহস্যঘন আস্তরণ। প্রকাশকে ভোরবেলা জানাতে পারল না যে সে 1 সপ্তাহ অজ্ঞাতবাসে থাকছে। লটারিতে পেল টাকা, খবরটা দিল ওর বান্ধবী, ওর ঘরে গিয়ে অপেক্ষা করতে বলতে চায়। তার জন্য এই পেল্লাই খামে সিলমোহর করেছে। লিফট বেয়ে 5 তলায় উঠে যায়।
ঘর তালা বন্ধ, কিন্তু বাইরে একটা বোর্ড ঝুলছে, ডু নট ডিস্টার্ব। এর মানে কি? মানে যাই হোক, প্রকাশ তালা খুলে নির্জন ঘরে ঢুকল। দরজাটা খুলেই রাখে। এখনই কমলেশ অথবা মীনাক্ষী এসে পড়বে। মিনিট 5 বসেই থাকলো। তারপর ধরালো সিগারেট। কতক্ষণ এভাবে বসে থাকবে? বাসু সাহেব ইন্টারকমের সুইচটা টিপে দিয়ে বললেন, বলো। রিসেপশন কাউন্টার থেকে মিসেস রানী বাসু বলেন, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, ডক্টর পি সেনগুপ্ত। পাঠিয়ে দেব? ব্যারিস্টার সাহেব প্রতিপ্রশ্ন করেন, কি কেস জিজ্ঞাসা করেছিলে? করেছিলাম। বলছেন অত্যন্ত গোপন এবং জরুরি, শুধু তোমাকেই বলতে পারেন। আহ, গোপন আর জরুরি না হলে আমার কাছে পড়তে আসবে কেন? দ্যাটস নট দ্য পয়েন্ট। ঠিক আছে, পাঠিয়ে দাও। 4:32 বাসু সাহেবের চেম্বারের দরজাটা খুলে গেল। আগন্তুক লক্ষ্য করে দেখে ব্যারিস্টার সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। বেচারি স্বপ্নেও ভাবতে পারেনি ওদিকে ফিরে বাসু সাহেব ওকেই লক্ষ্য করছেন। ওপাশে অন্ধকারে টাঙানো একটি আয়নায়। বাসু সাহেবের ধারণা ওই প্রবেশ মুহূর্তটি তার ক্লায়েন্টের পক্ষে দুর্বলতম মুহূর্ত। যদি সে কোনো মিথ্যার নির্মুখে আবৃত হয়ে এসে থাকে, তাহলে তার অ্যাটর্নির চোখে চোখ রাখার ঠিক আগের মুহূর্তটিতেই সে সবচেয়ে অসহায়। তার ভাষায় ভালনারেবল। বাসু সাহেবের কর্মপদ্ধতির সঙ্গে যাদের পরিচয় নেই, তাদের দুটি সংবাদ দিয়ে রাখি। প্রথম কথা, আসামি নির্দোষ বলে যদি উনি নিজে নিঃসন্দেহ হন, তবেই তার কেস হাতে নেন। যাদের নির্দোষ বলে বিশ্বাস করতে পারেন না, তাদের বলেন হয় দোষ কবুল করে সাজা নিন, অথবা অন্য কোনো উকিলের দ্বারস্থ হন। এই ব্যাপারটা এতই জানাজানি হয়ে গেছে যে কলকাতা আদালতের প্রায় প্রত্যেকটি বিচারক জানেন, বাসু সাহেবের মক্কেল দোষী হোক আর নির্দোষ হোক, বাসু সাহেবের বিশ্বাস মতে সে নির্দোষ। দ্বিতীয় সংবাদ, আজ পর্যন্ত বাসু সাহেবের কোনো মক্কেল, মানে খুনের দায়ে অভিযুক্ত মক্কেল, কখনো কনভিকশন পায়নি। এ বিষয়ে তার 20 বছরের আনব্রোকেন রেকর্ড। সামনের চেয়ারটার দিকে ইঙ্গিত করে বাসু সাহেব বলেন, ইয়েস, স্টার্ট টকিং। আমার নাম ডক্টর প্রকাশ সেনগুপ্ত। একটা অত্যন্ত জরুরি এবং গোপন। ধমকে ওঠেন বাসু সাহেব। দেখুন মশাই, সময়ের দাম আপনারও আছে, আমারও আছে। ফালতু কথা বলছেন কেন? আপনার নাম ঠিকানা তো ভিজিটিং কার্ডেই আছে। আর জরুরি এবং গোপন ব্যাপার না থাকলে এমন হন্তদন্ত হয়ে ক্রিমিনাল লয়ারের কাছে ছুটে আসবেন কেন? কাজের কথা যেটুকু আছে বলুন। নাও স্টার্ট টকিং অ্যাগেইন। প্রকাশ একটু থতমত খেয়ে যায়। ব্যারিস্টার পিকে বাসু যে একজন বিচিত্র মানুষ, এটুকু জানা ছিল তার। এর আগে কখনো দেখেনি। বিপদে পড়ে কিন্তু সবার আগে তার কথাই মনে হয়েছে। ছুটে এসেছে তার চেম্বারে। বললে, আমার সন্দেহ হচ্ছে কেউ আমাকে ফাঁদে ফেলতে চায়, একটা মিথ্যা অপরাধের চার্জে। মানে কি জাতীয় অপরাধ ঠিক জানি না, খুনের মামলাও হতে পারে। আই সি। এবার বিস্তারিতভাবে বলুন, শুরু করুন। প্রকাশ সব কথাই খুলে বলে। কমলেশের প্রাইজ পাওয়ার কথা, কিভাবে খবরটা পায়, কিভাবে হোটেলে গিয়ে বোকা হয়, ইত্যাদি। কমলেশ সুদীপ মীনাক্ষীর পরিচয় দেয়। বুঝলাম, কিন্তু এতে এত ভয় পাচ্ছেন কেন? ভয়াবহ তো কিছু বলেননি এখনো। না, তার পরের ঘটনাটুকু শুনুন। হোটেলের ওই ফাঁকা ঘরে প্রকাশ নাকি মিনিট 15 ছিল। তারপর বিরক্ত হয়ে সে উঠে পড়ে। ঘরটা তালা বন্ধ করে করিডরে বেরিয়ে আসে। কেউ তাকে ঘর থেকে বার হতে দেখেনি। লিফট দিয়ে নয়, এবার সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারপর হোটেল ছেড়ে গাড়ির কাছে আসে। গাড়ি সে লক করে যায়নি। হোটেলের পার্কিং জোনে দারোয়ানের নাকের ডগায় ছিল বলে ও কথা তার মনেও পড়েনি। গাড়িতে ড্রাইভারের সিটে বসতে গিয়ে ওর মনে হলো সিটের নিচে শক্ত কি একটা জিনিস রয়েছে। গদিটা উঁচু করতেই বার হলো জিনিসটা। প্রকাশ পকেট থেকে বার করে বাসু সাহেবকে দেখালো বস্তুটা। একটা .22 বোরের রিভলভার। বললে, আমার প্রচণ্ড ভয় হলো তখন। সন্তর্পণে চেম্বারটা খুলে দেখলাম 6টা খোপের মধ্যে 5টায় তাজা গুলি ভরা আছে এবং ট্রিগারের সামনে একটা ডিসচার্জড বুলেট। গন্ধ শুকে দেখলাম ব্যারেলে বারুদের তাজা গন্ধ, অর্থাৎ কিছু পূর্বেই ওই পিস্তলটা ছোড়া হয়েছে।
সমস্ত ব্যাপারটা আমার কাছে বিশ্রী লাগলো। স্পষ্ট বুঝলাম কেউ আমাকে ফাঁসাতে চাইছে। আমি বাড়ি গেলাম না, আপনার ঠিকানা জানাই ছিল, সোজা চলে এসেছি। তাই এখন বলুন আমার কি কর্তব্য? পুলিশে যাওয়া? বলছি, তার আগে বলুন হোটেলের সেই 528 নম্বর চাবিটা কি করলেন? প্রকাশ তার পকেট থেকে একটি চাবি বার করে বাসু সাহেবের গ্লাস টপ টেবিলে রাখল। বাসু বললেন, ওটা কাউন্টারে জমা দিয়ে এলেন না কেন? কেমন করে দেব? আমার নাম কমলেশ মিত্র নয়। রিসেপশনিস্ট যদি সন্দেহ করত। তাছাড়া আমি চাইনি যে আমাকে বারে বারে দেখে চিনে রাখুক। ঠিক বুঝলাম না, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন। নো স্যার, আমি আদ্যন্ত সত্যি কথা বলছি। আইসি, দেখুন ডক্টর সেনগুপ্ত, আমার কতগুলো হুইম আছে, মানে বাতিক। আমি শুধু সেই কেসগুলোই হাতে নেই যেখানে বুঝি আমার মক্কেল নির্দোষ এবং সে আমাকে আদ্যন্ত সত্যি কথা বলছে। এই ক্ষেত্রে আমার ধারণা আপনি আদ্যন্ত সত্যি কথা বলেননি। নো, নট দ্য হোল ট্রুথ। জাস্ট এ মিনিট, বাধা দেবেন না, আমাকে শেষ করতে দিন। তবু আমি শর্ত সাপেক্ষে সাময়িকভাবে আপনার কেসটা নিচ্ছি, কারণ কেসটা আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং লাগছে। থ্যাংক ইউ স্যার। পকেট থেকে চেকবুক বার করে প্রকাশ বললে, আপনাকে কত টাকা রিটেনার দেব? অ্যাকাউন্ট পেই চেকে 1 টাকা। 1 টাকা? মানে? হ্যাঁ, 1 টাকা, শর্ত সাপেক্ষে। ওই 1 টাকার চেকটা আমি নিচ্ছি আপনাকে মক্কেল বলে আইনত স্বীকৃতি দিতে। শর্তটা হচ্ছে এই, প্রাথমিক তদন্তে যদি বুঝি আপনি নির্দোষ এবং আমাকে নির্ভেজাল সত্য কথা বলেছেন, তাহলে আমি কেসটা চালাবো। না হলে ওই 1 টাকা ফেরত দিয়ে আমি হাত ধুয়ে ফেলব। রাজি? প্রকাশ তাতেই রাজি। বাসু বললেন, রিভলভারটা আরেকবার দেখি। না না, ওটা আপনার হাতেই থাক, খুলে আলোর সামনে ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট। তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শ বাঁচিয়ে উনি মারণাস্ত্রটা পরীক্ষা করলেন, গন্ধ শুকলেন, তারপর বললেন, থ্যাংক ইউ। এইবার ওটা পকেটে রেখে দিন। আর ওই টেলিফোনটা তুলে পরপর 3টে ফোন করুন। একটা আপনার বাড়িতে, বলুন বিশেষ জরুরি প্রয়োজনে রাত্রে আপনি ফিরবেন না। দ্বিতীয়টা আপনার কর্মস্থলে, জানিয়ে দিন জরুরি দরকারে কাল আপনি যেতে পারছেন না। তৃতীয়টা সদর স্ট্রিটের লিটন হোটেলে, দেখুন সিঙ্গেল সিটেড একটা ঘর পান কিনা, পেলে স্বনামে ঘরটা বুক করুন। নির্দেশ মতো প্রকাশ টেলিফোনের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে বাসু সাহেব ঘর থেকে সুকৌশলীর কৌশিক মিত্রকে ডেকে পাঠালেন। লিটন হোটেলে প্রকাশকে নামিয়ে দিয়ে বাসু সাহেব যখন কৌশিককে নিয়ে হোটেল হিন্দুস্তানে এসে পৌঁছালেন, তখন বিকাল 5:37। কৌশিককে তালিম দেওয়া শেষ হয়েছিল। সে বললে, এরকম মিথ্যা পরিচয় বেআইনি হবে নাকি? কি মুশকিল, মিথ্যা পরিচয় দেবে? ঠিক যেভাবে বললাম সেভাবে কথোপকথন চালালে মেয়েটিকে কোনো মিথ্যা কথা না বলেও তুমি কার্য উদ্ধার করতে পারবে। আমি বুঝে নিতে চাই ওই রিসেপশনিস্ট মেয়েটির মনে আছে কিনা সেনগুপ্তের আকৃতি, ভবিষ্যতে সে প্রকাশকে শনাক্ত করতে পারবে কিনা। প্রকাশ যদি কাঠগড়ায় দাঁড়ায়, ওই মেয়েটি হবে প্রসিকিউশনের প্রধান সাক্ষী। তাকে গুলিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে সুযোগ। তাহলে আপনি গিয়ে বলুন না কেন? কি আপদ? প্রকাশ আর তুমি একই এজ গ্রুপের, একই রকম লম্বা, সেই জন্যই তোমাকে পাঞ্জাবি পরিয়ে এনেছি। আমি যে একেবারে ভিন জাতের। অগত্যা দুজনে গুটি গুটি এগিয়ে যান রিসেপশন কাউন্টারের দিক। বাসু ফুট 3 দূরে দেওয়ালে প্রলম্বিত একটি চিত্রকর্মের দিকে নিবদ্ধ দৃষ্টি এবং উৎকর্ণ হয়ে অপেক্ষা করেন। কৌশিক এগিয়ে এসে মেয়েটিকে বললে, মিস্টার কমলেশ মিত্রের 528 নং খোপটা কাইন্ডলি একটু দেখবেন। ডক্টর পি সেনগুপ্তের নামে তিনি কি কোনো মেসেজ রেখে গেছেন? যন্ত্রচালিতের মতো মেয়েটি চিহ্নিত খোপটা হাতড়ে বলে, না। মিস্টার কে মিত্র কি ঘরে আছেন? মেয়েটি কি যেন ভাবছিল। টেলিফোনের রিসিভারের দিকে অভ্যাসবশে হাতটাও বাড়িয়ে দিয়েছিল। হঠাৎ থমকে থেমে পড়ে, বলে, এই ডক্টর সেনগুপ্ত, ঘণ্টা 2 আগে আপনি কি একটা মোটা খাম নিয়ে যাননি? কৌশিক প্রশ্নটার সরাসরি জবাব দিল না। বললে, আমি নতুন কোনো চিঠির কথা বলছিলাম।
ইতিমধ্যে ফিরে এসে সে কি নতুন কোনো মেসেজ রেখে গেছে? মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে খুঁটিয়ে দেখছিল। ব্রু কুচকে বললে, মাফ করবেন, ঘণ্টা দুয়েক আগে আপনি নিজেই এসেছিলেন চিঠিখানা নিতে? বাতানুকূল পরিবেশেও কৌশিক ভিতরে ভিতরে ঘেমে ওঠে, তবুও হেসে বলে, আপনার কি সন্দেহ হচ্ছে? কেউই কারো প্রশ্নের জবাব দিচ্ছে না। প্রতি প্রশ্নের মধ্যেই রয়েছে তির্যক জবাব। কিন্তু যে কোনো কারণেই হোক মেয়েটি সন্দিগ্ধ হয়ে উঠেছে। বললে, কিছু মনে করবেন না, আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ডক্টর সেনগুপ্ত? মানে এর আগে আপনার হাতে সেই খামটা আমি দিয়েছি? কৌশিক বলে, গাড়িতে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এনে দেখাতে পারি। আমার নাম, ফটো, সই, লাইসেন্স নাম্বার দেখবেন? মেয়েটি ইতস্তত করে। হয়তো লোকটা ওদের বোর্ডারের বিশিষ্ট বন্ধু। এত বড় চ্যালেঞ্জ করা বাড়াবাড়ি হয়ে যাবে না তো? ওর নীরবতার সুযোগ নিয়ে কৌশিক পকেট থেকে একটা চাবি বার করে টেবিলের ওপর রাখে। হেসে বলে, এভাবে খামখা অপমানিত হতে হবে জানলে আমি আসতুমই না। এনিওয়ে, এই চাবিটা রাখুন। মিস্টার মিত্র ফিরে এলে বলবেন তার বন্ধুকে সে যে ডুপ্লিকেট চাবিটা দিয়েছিল। আই এম সো সরি ডক্টর সেনগুপ্ত, প্লিজ এক্সকিউজ মি, আমারই ভুল, আমি অকপটে ক্ষমা চাইছি। ছি 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 ছি, কী অন্যায়। চাবিটা আবার কুড়িয়ে নিয়ে কৌশিক বললে, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আফটার অল আপনি যা কিছু করছেন আপনাদের বোর্ডারের স্বার্থেই করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন ডক্টর সেনগুপ্ত। কৌশিক ফিরে এলো বাসু সাহেবের কাছে। বললে, তাহলে চলুন ঘরে গিয়ে বসি। মেয়েটি এতক্ষণে বাসু সাহেবকে দেখল। তিনি মিষ্টি করে হাসলেন। লিফট ধরে দুজনে উঠে এলেন 4 তলায়। নির্জন করিডোরে পদার্পণ করে কৌশিক জানতে চায়, আমি মেয়েটিকে কোনো মিথ্যা কথা বলেছি? ঊর্ধ্বমুখ দার্শনিকের ভঙ্গিতে বাসু সাহেব চিবুকে হাত বুলাতে বুলাতে বললেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্ন মিথ্যা বলিব না, এবং এইভাবে সত্য বলিতে বলিতে মিথ্যার 7 মহলা প্রাসাদ বানাইব। 528 নম্বর ঘরে ঢুকলেন দুজনে। ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন প্রথমেই। কৌশিকের কানে কানে বললেন, কোনো কিছু স্পর্শ করো না, ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। তারপর গঙ্গায় স্নানান্তে নিষ্ঠাবান বিধবা যেভাবে বকের মতো পা ফেলে স্পর্শ বাঁচিয়ে বাড়ি ফেরেন, সেই ভঙ্গিতে এগিয়ে এলেন তিনি। ঘরটা দেখে মনে হচ্ছে কেউ তাতে বাস করেনি। অ্যাস্ট্রেতে একটিমাত্র সিগারেটের দগ্ধাবশেষ। বাসু বললেন, ওই দেখো প্রমাণ, প্রকাশ সেনগুপ্তের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অ্যাস্ট্রেতে। কৌশিক পকেট থেকে রুমাল বার করে বলে, মুছে দেব? বাসু ঝাঁপিয়ে পড়েন, সার্টেনলি নট, আমরা তদন্ত করতে এসেছি, কোনো এভিডেন্স ট্যাম্পার করতে নয়। কিন্তু প্রকাশবাবু তো আপনার মক্কেল, তাকে বাঁচানোই তো। তাকে মাঝপথে থামিয়ে দেন বাসু সাহেব। বলেন, প্রকাশ আমার শর্ত সাপেক্ষে মক্কেল। সাবধানে হাতে রুমাল জড়িয়ে উনি বাথরুমের দরজাটা খুলে ফেলেন। কৌশিক অস্ফুট একটা আর্তনাদ করে ওঠে। স্নানাগারে উবুর হয়ে পড়ে আছে একজন। রক্তের একটা ধারা ক্ষীণ রেখায় বয়ে গেছে জলনিকাশি নর্দমাটার দিকে। বাসু নিচু হয়ে ওকে পরীক্ষা করলেন। তারপর কৌশিকের দিকে ফিরে বললেন, ডেড অ্যাজ এ ডোডো। এখনই পুলিশে খবর দেওয়া উচিত। কৌশিক টেলিফোনের দিকে এগিয়ে যায়। অফকোর্স, তবে এ ঘর থেকে নয়, এসো নিচে যাই। ঘরটা আবার তালাবন্ধ করে ওরা নিচে নেমে এলেন। লাউঞ্জের একান্তে একটি পাবলিক টেলিফোন বুথ ছিল। বাসু সাহেব সেখান থেকে ফোন করলেন থানায়। ওর প্রান্ত থেকে সাড়া দিলেন ইন্সপেক্টর সতীশ চন্দ্র বর্মন। বাসু সাহেবকে তিনি ভালো মতোই চেনেন। বলেন, বলুন স্যার, কিভাবে আপনার সেবা করতে পারি? বাসু বলেন, আমাকে নয়, সেবাটা করতে হবে জনগণকে। আপাতত দয়া করে হোটেল হিন্দুস্থানে চলে আসুন। সেখানে 528 নম্বর ঘরে এইমাত্র একটি মৃতদেহ আবিষ্কার হয়েছে। আমার অনুমান কেসটা খুনের। কে মৃতদেহ প্রথম আবিষ্কার করেছে? আমি। আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? প্রফেশনাল প্রয়োজনে, আমার মক্কেলের স্বার্থে। কে আপনার মক্কেল? বাসু বললেন, মনে হচ্ছে আপনি টেলিফোনেই আমার গোটা জবানবন্দিটা শুনতে চান। আমার আপত্তি নেই, তবে ইতিমধ্যে লাশটা পাচার হয়ে গেলে আমাকে দায়ী করবেন না। দয়া করে আপনার ডায়েরিতে লিখে নিন,
আমি 5:52 খবরটা আপনাকে জানিয়েছি। এবার আমার বিস্তারিত জবানবন্দিটা লিখে নিন। কাগজ কলম বার করেছেন? বর্মন হুঙ্কার দিয়ে ওঠে, লুক হিয়ার মিস্টার বাসু, এটা আদালত নয়। আপনাকে প্যাচ কষতে হবে না, আমি এখনই আসছি। আপনি হোটেল ছেড়ে যাবেন না? ঘরটা খোলা আছে? না, তালা বন্ধ আছে, চাবি আমার কাছে, আমি অপেক্ষা করছি। পুলিশ ভ্যান এসে পৌঁছালো 6:12। বর্মন এগিয়ে এসে বললে, চাবিটা দিন। বাসু বিনা বাক্য ব্যয়ে চাবিটা হস্তান্তরিত করলেন। বর্মন তার 2জন সহকারী সমেত উঠে গেল ওপরে। যাবার সময় বলে গেল বাসু যেন স্থানত্যাগ না করেন। মিনিট 5 পরে ক্যামেরা বগলে এক ভদ্রলোক এসে কাউন্টারে প্রশ্ন করলেন, লাশ কোথায় পাব? মেয়েটি আতকে ওঠে। প্রশ্নটার কোনো অর্থ গ্রহণ হয় না। ভদ্রলোক পান চিবোতে চিবোতে নির্বিকারভাবে ভাষান্তরে বলেন, আই মিন, খুন হয়েছে কত নম্বর ঘরে? মেয়েটির চোখ দুটি যেন অক্ষিকটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বলে, মানে খুন কেন হতে যাবে? নির্বিকার পুলিশ ফটোগ্রাফার দেশলাইয়ের কাঠির সাহায্যে দাঁতের ফাঁক থেকে একটি সুপুরির কুচি বার করে স্পিটনে থুতু ফেললেন। একগাল হেসে বললেন, খুন কেন হয়েছে তা কি এখনই বলা যায়? আগে লাশ দেখি। বাসু এগিয়ে এসে বললেন, 528 নম্বরে। ইন্সপেক্টর বর্মন সেখানেই আছেন। আপনি পুলিশ ফটোগ্রাফার তো, সোজা চলে যান উপরে, 5th ফ্লোর। মেয়েটি আমতা আমতা করে বললেন, কি বলছেন আপনারা? কে খুন হয়েছে? বাসু বললেন, পরিচয় এখনো জানা যায়নি। একজন ভদ্রলোক, বয়স 35 হবে, ওই ঘরে বাথরুমে মরে পড়ে আছে। আপনি আপনি তা কেমন করে জানলেন? সচক্ষে দেখেছি বলে থানায় জানিয়েছি। আপনার সামনে দিয়েই তো ইন্সপেক্টর আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, দেখেননি? মেয়েটি 1 সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপরে টেলিফোনটা তুলে নিল, খুব সম্ভবত ম্যানেজারকে খবরটা জানাতে। আধ ঘন্টা পরে বর্মন নেমে এলো নিচে। বাসু সাহেবের সামনে দাঁড়িয়ে বললে, নাও স্টার্ট টকিং। আপনি কেন এসেছিলেন এই হোটেলে? এই প্রশ্নের জবাব আমি আগেই দিয়েছি, আমার মক্কেলের স্বার্থে। কে আপনার মক্কেল? সরি, নামটা জানাতে পারছি না। লুক হিয়ার ব্যারিস্টার সাহেব, কেসটা খুনের। এভাবে আপনি হত্যাকারীকে লুকিয়ে রাখতে পারেন না। আপনি কি করে জানলেন আমার মক্কেলই হত্যাকারী? আপনি কি করে জানলেন যে সে হত্যাকারী নয়? যেহেতু সে বলেছে যে সে হত্যা করেনি। আপনি কি বলতে চান আপনার মক্কেল যুধিষ্ঠিরের বাচ্চা? এক্স্যাক্টলি। তবে কথাটা আমি বলছি না, বলছে আমাদের সংবিধান। সে যে তাই নয় সেটা প্রমাণ করার দায় আপনার। কিন্তু লোকটার নাম না জানলে? আমি দুঃখিত, তবে আমি আপনার সঙ্গে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত। কাল সকাল 10টার সময় আমি আমার মক্কেলকে নিয়ে আপনার অফিসে আসব। আমার মক্কেল জবানবন্দি দেবে। কাল সকাল 10টায়? তার মানে সারা রাত আপনি তাকে তালিম দেবেন? বাসু একগাল হেসে বলেন, তাই কি পারি? আজ সারা রাত যে আমি আপনার নজরবন্দি। বাসু উঠে দাঁড়ান, বলেন, আপনার আর কিছু জিজ্ঞাসা নেই? আছে, বসুন বসুন। ইন্সপেক্টর ভেবে পায় না কোন দিক থেকে আক্রমণ করবে। ঠিক তখনই কাউন্টার ছেড়ে উঠে আসে মেয়েটি। বলে, এক্সকিউজ মি ইন্সপেক্টর, আমি জানি কি ওর মক্কেল। ওই ভদ্রলোক, ওর নামও জানি, ডক্টর পি সেনগুপ্ত। বর্মন মেয়েটিকে আপাদমস্তক দেখে নিয়ে বললে, আপনি কি নেশা করেছেন? ওর নাম কৌশিক মিত্র, উনি মিস্টার বাসুর শাগরেদ। মেয়েটি বলে, কিন্তু উনি এখানে এসে নিজেকে ডক্টর পি সেনগুপ্ত বলে পরিচয় দেন। উনি 2বার এসেছিলেন, একবার 3:30 নাগাদ, একবার 5:30টায়। প্রথমবার একটা মোটা খাম আমার হাত থেকে নিয়ে যান ডক্টর সেনগুপ্তের পরিচয়। আমার বিশ্বাস সেই খামের ভিতরেই ওই ঘরের চাবিটা ছিল। বর্মন উঠে দাঁড়ায়, মেয়েটিকে ছেড়ে কৌশিকের মুখোমুখি হয়ে বলে, উনি যা বলছেন তা সত্য? বাসু বাধা দিয়ে বললেন, উনি ভুল বলছেন। কৌশিক একবারও বলেনি যে সে ডক্টর সেনগুপ্ত। সে আমার সামনেই ওকে জিজ্ঞাসা করেছিল ডক্টর সেনগুপ্তের নামে কোনো চিঠি আছে কিনা। মেয়েটি রুখে ওঠে, তখন আমি বলিনি উনি নিজের আইডেন্টিটি প্রমাণ করতে পারেন কিনা? কারেক্ট, কিন্তু ওই ভদ্রলোক যখন তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে চাইলেন আপনি তখন রাজি হননি। হ্যাঁ,
কারণ উনি তখনই ওই ঘরের চাবিটা বার করে দেখালেন যে আমাকে। কারেক্ট, কিন্তু তাতে কী প্রমাণ হয় ওর নাম ডক্টর সেনগুপ্ত? বর্মন ওর সওয়াল জবাবে বাধা দিয়ে কৌশিকের প্রশ্ন করে, আপনি আজ বিকাল 3:30 নাগাদ এ হোটেলে আরেকবার এসেছিলেন? না। মেয়েটি গর্জে ওঠে, না, আপনি আমার কাছ থেকে একটা খাম নেননি? বাসু সাহেব কৌশিককে বলেন, ভদ্রমহিলার প্রশ্নের জবাব দেওয়ার দায় তোমার নয়। বর্মন উঠে দাঁড়ায়, বলে, আপনারা দুজন অপেক্ষা করুন, আমি এখনই আসছি। সে এগিয়ে গেল টেলিফোনটার দিকে। কৌশিক নিম্নস্বরে সাদা বাংলায় প্রশ্ন করে, মেয়েটির প্রশ্নের জবাব দিতে বারণ করলেন, কিন্তু বর্মন যদি জানতে চায়? আদ্যন্ত সত্য ভাষণ করবে, 7 মহলা বাড়ি বানাবার চেষ্টা না করে। যদি আপনার মক্কেলের নাম জানতে চায়, বলবে সে আমার মক্কেল, তোমার নয়। তুমি লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট ডিটেকটিভ, সব সময় পুলিশকে সাহায্য করতে হবে তোমাকে। ওদের বাংলা কথোপকথনের অর্থ গ্রহণ হচ্ছিল না মেম সাহেবের। সে আবার ফুঁসে ওঠে, আপনি অস্বীকার করতে পারেন বিকাল ঠিক 3:30টায় এসে আপনি ডক্টর সেনগুপ্তের পরিচয়ে আমার হাত থেকে একটা খাম নেননি? কৌশিক জবাব দেওয়ার আগেই বাসু সাহেব বলে ওঠেন, আপনি আদালতে দাঁড়িয়ে হলফ নিয়ে বলতে পারেন ওর হাতেই খামটা দিয়েছিলেন আপনি? আলবৎ পারি, কিন্তু একটু আগে আপনি অতটা শিওর ছিলেন না। কে বলল ছিলাম না? আপনার আচরণ। না হলে ওকে আত্মপরিচয় দিতে বললেন কেন? আমি জানতে চেয়েছিলাম উনি ডক্টর সেনগুপ্ত কিনা। তার মানে আপনি শিওর ছিলেন না। মেয়েটি দৃপ্ত ভঙ্গিতে ঘুরে দাঁড়ায়, বলে, লুক হিয়ার স্যার, এটা আদালত নয় এবং আপনিও কিছু ব্যারিস্টার নন। এভাবে আমাকে ক্রস করতে পারেন না আপনি। আর ইউ শিওর নাও? আবার সে শিওর। মেয়েটি একেবারে ক্ষেপে ওঠে, হোয়াট ডু ইউ মিন? আপনাকে ক্রস করার অধিকার আমার নেই? না, নেই। ইউ শ্যাল নেভার ব্রাউবিট মি দ্যাট ওয়ে। আই উইল ম্যাডাম। আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কাঠগড়ায় তুলে ক্রস এক্সামিনেশন বস্তুটার অর্থ কী তা আমি আপনাকে অস্তিতে অস্তিতে সমঝিয়ে দেব। তবে মানুষজনকে মনে রাখার ক্ষমতা আপনার যে রকম, তাতে হয়তো আপনি আমাকে তখন চিনতে পারবেন না। আমার কার্ডটা তাই রাখুন। নামাঙ্কিত একটি কার্ড টেবিলে রাখলেন বাসু সাহেব। মেয়েটি স্তম্ভিত, অস্ফুটে শুধু বললে, পি.কে. বাসু, পারেটল? মানে ওই যাকে খবরের কাগজে একবার বলেছিল পেরিমেসন অফ দ্য ইস্ট? বাসু সাহেবকে জবাব দিতে হলো না। তার আগেই ফিরে এলো বর্মন। বাসু সাহেবকে বললে, আপনি যেতে পারেন, কিন্তু মিস্টার কৌশিক মিত্রের জবানবন্দি আমি এখানেই নেব। ওকে অপেক্ষা করতে হবে। বাসু বলেন, ঠিক আছে, আমিও অপেক্ষা করছি, আমার যাবার তাড়া নেই। বর্মন বললে, আপনার না থাকে আমার আছে, আপনাকে তাড়াবার। মিস্টার কৌশিক মিত্র আপনার মক্কেল নন। জবানবন্দি আমি জনান্তিকেই নেব। বাসু শ্রাগ করেন, উঠে পড়ে বলেন, তাহলে কাল সকালেই দেখা হচ্ছে, সকাল 10টায়। গুড নাইট টু এভরিবডি। হোটেল থেকে বার হবার মুখেই একটা কথা কানে গেল বাসু সাহেবের। ঘুরে দেখলেন 3-4 জন দাঁড়িয়ে আছে প্রবেশ পথের বাইরে। একজন লাউঞ্জ থেকে বার হয়ে এসে ওদের উদ্দেশ্য করে বললে, কমলেশ নাপাত্তা লাউঞ্জে নেই, এখন কি করবে বলো? কাউন্টারে গিয়ে খোঁজ করব? বাসু এগিয়ে এলেন দলটির দিকে, বললেন, আপনারা কমলেশ মিত্রের নিমন্ত্রণে এখানে এসেছিলেন? একটি যুবক বললে, হ্যাঁ। আপনিও কি তার নিমন্ত্রণে এসেছিলেন? না, আমার নাম পি.কে. বাসু, আমি ব্যারিস্টার। আপনারা কেউ আমার নাম জানেন? যুবকটি বলে, বিলক্ষণ, আপনি তো স্বনামধন্য ব্যক্তি, আমরা সবাই আপনাকে চিনি। আসুন পরিচয় করিয়ে দিই, ইনি নবীন চ্যাটার্জি, বিজনেসম্যান। ইনি মিস মীনাক্ষী মজুমদার, আর আমার নাম সুদীপ লাহিড়ী। বাসু বলেন, ইতিমধ্যে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে হোটেলের ভিতর। পুলিশি তদন্ত হচ্ছে। বাঘে ছুলে 18 ঘা। আপনারা আসুন, আমরা বরং সামনের ওই রেস্তোরাঁয় গিয়ে বসি। দলটিকে এক কোণায় বসিয়ে এক্সপ্রেসো কফির অর্ডার দিয়ে বাসু বললেন, আমি এসেছিলাম একটা তদন্তে, যাতে আপনাদের বন্ধু কমলেশ মিত্র ইনভলভড হতে পারে। মিস মজুমদার, আপনি কখন জানতে পারেন কমলেশ প্রাইজটা পেয়েছে? সকাল প্রায় 9:30টায়। কমলেশ ফোনে জানিয়েছিল। কোথা থেকে ফোন করেছে তা সে বলেছিল? হ্যাঁ, এই হোটেল থেকেই। আপনাকে সে কখন আসতে বলেছিল? সন্ধ্যা 6টায়। বলেছিল আরও 2-4 জন বন্ধুকে সে নিমন্ত্রণ করছে। রাতে সে আমাদের ডিনারে নিমন্ত্রণ করেছিল। এই 4 জনকেই? তাই তো দেখছি এখন। আমি শুনেছি ডক্টর প্রকাশ সেনগুপ্ত আর রবিন বোস ওর ঘনিষ্ঠ বন্ধু। তাদের নিমন্ত্রণ ছিল না? কি জানি, থাকলে ওরাও হয়তো এখনই এসে পড়বেন।
আপনি কমলেশের তরফে এদের দুজনের কাউকে নিমন্ত্রণ করেছিলেন? কমলেশের তরফে? নিশ্চয়ই নয়। কমলেশ আমার বন্ধু, যেমন এরাও তার বন্ধু। কমলেশের তরফে আমি কাউকে নিমন্ত্রণ করতে যাব কোন অধিকারে? কেন বলুন তো? বাসু সাহেব এবার সুদীপকে বললেন, আপনাকে সে কখন নিমন্ত্রণ করে? সুদীপ সে প্রশ্নের জবাব না দিয়ে বললেন, ব্যারিস্টার সাহেব, এবার আপনি আমাদের একটা প্রশ্নের জবাব দিন। হোটেলে কি ঘটেছে, আর কমলেশের সঙ্গে তার কি সম্পর্ক? বাসু সাহেব চুরুটের ল্যাজ কাটতে কাটতে বললেন, কমলেশ যে ঘরটা ভাড়া নিয়েছিল তার নম্বর 528। আজ বিকাল 5টা নাগাদ সেই ঘরের বাথরুমে একটি মৃতদেহ আবিষ্কৃত হয়েছে, গুলিবিদ্ধ মৃতদেহ। কমলেশ কোথায় তা কেউ জানে না। অফকোর্স যদি মৃতদেহটা তারই না হয়। মনে হলো ভূকম্পনে টেবিলটা নড়ে উঠল। আধ মিনিট সবাই নির্বাক। তারপর নবীনবাবু বললেন, এক্ষেত্রে সবার আগে গিয়ে মৃতদেহটা আমাদের শনাক্ত করা উচিত, তাই নয়? হ্যাঁ তাই, কিন্তু তৎক্ষণাৎ পুলিশের জেরার সম্মুখীন হতে হবে আপনাদের। জবাবে কে কি বলবেন তা স্থির করে রেখেছেন তো? সুদীপ বললে, জবাবে আবার কি বলবো? যা সত্য কথা তাই বলবো। মৃতদেহ আবিষ্কৃত হবার অনেক পরে আমরা এসেছি। বাসু বললেন, সেইটাই হবে পুলিশের প্রথম প্রশ্ন। আপনারা সকলেই কি এ হোটেলে আজ এখনই প্রথম এলেন? নবীন তৎক্ষণাৎ বললে, নিশ্চয়ই। সুদীপ কোনো জবাব দিল না। মীনাক্ষী আর সুদীপ পরস্পরের দিকে তাকায়। বাসু বলেন, ঠিক আছে, এবার আপনারা হোটেলে যান, মৃতদেহ শনাক্ত করুন। সম্ভবত আপনাদের বন্ধুই মারা গেছে। অটোপসি সার্জের মৃত্যুর কি সময় নির্ধারণ করেন সেটা দেখুন। মৃতদেহ শনাক্ত করে ওরা তিনজন যখন বেরিয়ে এলো তখন কলকাতার রাস্তায় আলো জ্বলেছে। বাইরে বেরিয়ে এসে ওরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নবীন বললে, এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে তা কি আজ সকালে ভেবেছিলাম? কমলেশটা? মীনাক্ষী বাধা দিয়ে বললে, ওসব কথা ভেবে লাভ নেই নবীনবাবু। যাক, আমাকে একটা ট্যাক্সি ধরে দিন। সুদীপ বললে, বাড়ি ফিরবে? তার চেয়ে চলো না। নবীনকে খুব অন্যমনস্ক মনে হচ্ছিল। সে বাধা দিয়ে বলে, আমাকে তাহলে বাদ দাও ভাই, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব। নবীন বাস ধরে রওনা হয়ে যাবার পর মীনাক্ষী বললে, কোথাও যাবার কথা বলছিলে তখন? কোনো ফাঁকা জায়গায় চলো, ভিক্টোরিয়ার সামনের ময়দানে গিয়ে বসি। পায়ে পায়ে দুজনে সরে এলো ময়দানের দিকে। এই সময় ও জায়গাটা মোটেই নির্জন নয়, তবু ওরই মধ্যে একটু ফাঁকা জায়গা দেখে দুজনে বসল। সুদীপী নীরবতা ভেঙে প্রথম কথা বলল, মিনু, তুমি কি আশঙ্কা করছো এই ব্যাপারটা নিয়ে পুলিশ আমাদের ঝামেলায় ফেলতে পারে? তোমাকে না ফেললেও আমাকে ফেলতে পারে। মার্ডার চার্জ অবশ্য আমার উপর আসবার কোনো কারণ নেই, কিন্তু কেঁচো খুঁড়তে অনেক সাপই বেরিয়ে পড়তে পারে। তুমি তো জানো কমলের সঙ্গে আগামীকালই আমার দার্জিলিং যাওয়ার কথা ছিল। তা ছিল, তাতে কি? সে কথা বলছি না। আমি বলছি, হত্যা মামলায় কি তোমাকে বা আমাকে জড়ানোর কোনো সম্ভাবনা আছে? মীনাক্ষী তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখে নিয়ে বললে, এ কথা বলছো কেন? বাসু সাহেবের কথা থেকে মনে হলো মৃত্যুর সময় বেলা 2টোর পর এবং বিকেল 4টার আগে। ওই সময়টুকুর জন্যে তোমার কি কোনো অকাট্য অ্যালিবাই আছে? আরও গম্ভীর হয়ে যায় মীনাক্ষী। সরাসরি জবাব না দিয়ে বলে, কেন, তোমার নেই? বিকাল 3:45 পর্যন্ত আছে, তারপর নেই। তোমার কি আমার? বেলা 2টো থেকে 4টে পর্যন্ত তুমি কোথায় ছিলে তার অকাট্য প্রমাণ দিতে পারবে? মীনাক্ষী অনেকক্ষণ ধরে কি ভাবল, তারপর বললে, কিছু মনে পড়ছে না, এত নার্ভাস লাগছে। মনে করতে হবে মিনু, মনে করা দরকার। নেহাত যদি মনে না পড়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে? তুমি ঠিক 3:47 হোটেল হিন্দুস্তানের লাউঞ্জে ছিলে। মুখটা সাদা হয়ে গেল মীনাক্ষীর। আমতা আমতা করে বললে, মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে তুমি বেলা 3:45 নাগাদ এ হোটেলে এসেছিলে, তার অকাট্য প্রমাণ আছে। সেটা অস্বীকার করা বুদ্ধিমানের কাজ হবে না। তোমাকে একজন দেখে ফেলেছিল যে তোমাকে চেনে। দুহাতে মুখ ঢেকে মীনাক্ষী অনেকক্ষণ বসে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলে বললে, সুদীপ, তুমি কেন এসেছিলে বলো তো? আমি কোথায় এসেছিলাম? কখন? ঠিক 3:47 হোটেল হিন্দুস্তানের লাউঞ্জে। এবার জবাব দিতে সুদীপই ইতস্তত করছিল। মীনাক্ষী বললে, তুমি আমাকে দেখতে পেয়েছিলে? না হলে এখনই এভাবে ও কথা বলতে পারতে না, তাই না?
হ্যাঁ তাই। আমার মনে হয় আমরা দুজনেই পরস্পরের কাছে সত্য ঘটনা খুলে বললে ভালো হয়। আমার নিজের কথাটা আগে বলি। হ্যাঁ, আমি এসেছিলাম। কমলেশই আমাকে আসতে বলেছিল 3:30 নাগাদ, একটা বিশেষ কারণে। কারণটা কি তা এক্ষেত্রে অবান্তর। আসল কথা হচ্ছে এই যে আমি এসেছিলাম, তুমি যখন আমাকে দেখতে পেয়েছো তখনই, ওই 3:45 নাগাদ। কমলেশ আমাকে আসতে বলেছিল, অথচ সে নিজে ঘরে ছিল না। অন্তত তখন তাই মনে হয়েছিল আমার। এখন মনে হচ্ছে ওর রুদ্ধদ্বার কক্ষের ভিতরেই ও পড়েছিল, বাথরুমের মেঝেতে। রিসেপশন কাউন্টারে কোনো কথাবার্তা বলেছিলে? হ্যাঁ বলেছিলাম। তাতেই বুঝে উঠতে পারছিলাম না কি স্ট্যান্ড নেব। পুলিশ যদি জানতে চায় তবে আদ্যন্ত সত্য কথা বলাই ভালো। তুমি এসেছিলে, নক করেছিলে, কাউন্টারে কথা বলেছিলে, ফিরে গিয়েছিলে। আর তুমি? আমিও অস্বীকার করব না, কারণ ওই একই সময়ে আমি ওই হোটেলে এসেছিলাম এক বন্ধুর গাড়িতে। সে আমাকে হোটেলের সামনে নামিয়ে দিয়ে যায়। কমলেশকেও সে চেনে, ফলে আমি যে এখানে এসেছিলাম এটা চেপে যাওয়া ঠিক হবে না। তুমি কখন কোথায় আমাকে দেখতে পেয়েছিলে? তুমি যখন রিসেপশন কাউন্টারে দাঁড়িয়ে মেয়েটির সঙ্গে কথা বলছিলে, তুমি আমার দিকে পিছনে ফিরেছিলে। তুমি আমাকে দেখতে পাওনি, আমি পেয়েছিলাম। তাহলে তুমি এগিয়ে এসে আমার সঙ্গে কথা বললে না কেন? সত্যি কথা বলবো? সত্য কথা বলতে তো আমরা দুজনের প্রতিশ্রুত সুদীপ। আমি কমলেশের ঘরের সামনে গিয়ে দেখি বাইরে একটা ট্যাগ ঝুলছে, ডু নট ডিস্টার্ব। আমি অনাহুত এসেছিলাম, সন্ধ্যায় আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু তার আগেই আমি এসেছিলাম ওকে একান্তে পেতে। আমি ওর কাছে কিছু টাকা ধার চাইতাম, কিন্তু ওর ঘরের সামনে বিরক্ত করবেন না বিজ্ঞপ্তিটা দেখে ফিরে আসি। কাউন্টারে তোমাকে দেখেই বুঝতে পারলাম কেন এই বোর্ডটা টাঙানো আছে, অর্থাৎ কমলেশ তোমার প্রতীক্ষাতেই আছে। আই সি, এতক্ষণে বুঝলাম। আমি কিন্তু এখনও সবটা বুঝতে পারিনি মিনু। কি বুঝতে পারোনি? আবার জিজ্ঞাসা করি, সত্য কথা বলবো? বারবার ভনিতা করছো কেন? বিকাল 3:47 তোমাকে যখন দেখি তখন তোমার পরিধানে ছিল একটা লাল রঙের মুর্শিদাবাদী, অথচ সন্ধ্যা 6টায় যখন আবার এলে, অর্থাৎ এখন তোমার পরিধানে একটা নীল রঙের জর্জেট। কেন মীনাক্ষী, এত দ্রুত তোমাকে শাড়ি পাল্টাতে হলো কেন? মীনাক্ষী প্রথমটা অবাক হয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? আমার সেই শাড়িটায় কোনো রক্তের দাগ লেগেছিল বলতে চাও? আমি কিছুই বলতে চাই না মীনাক্ষী, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই এই মামলায় ওই প্রশ্নটাও তো উঠতে পারে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দেবে তা ভেবে রাখা উচিত নয় কি? মীনাক্ষী একটুক্ষণ চুপ করে কি ভেবে নেয়, তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, আমাকে কেন সন্দেহ করছো সুদীপ? কমলেশকে আমি, তুমি তো সবই জানো। আমার কি মোটিভ থাকতে পারে? না মিনু, তুমি ভুল করছো। তোমাকে আমি আদৌ সন্দেহ করছি না। তোমার কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না বলে নয়, তার কারণ কে কমলেশকে খুন করে এসেছে তা আমি জানি। শুধু তোমাকেই নয়, তাকেও ঠিক একই সময় হোটেল হিন্দুস্থানে আমি দেখতে পেয়েছিলাম, বোধ করি মার্ডার ওয়েপেন সমেত। মীনাক্ষী উৎসাহে ওর হাতটা চেপে ধরে, বলে, কে? কাকে? কাকে দেখেছো তুমি? সে কথা এখন আমি বলবো না, প্রয়োজন হলে পুলিশকেই বলবো। তাই তোমাকে আড়ালে ডেকে এনেছিলাম। তোমাকে সাবধান করে দিতে চেয়েছিলাম যে তুমি যে একই সময় হোটেল হিন্দুস্থানে এসেছিলে এই সত্যটা পুলিশের কাছে গোপন করো না। আমার ডিপোজিশনে তোমার কথাও থাকবে। তোমাকে আমি দেখেছি তা আমি বলবো। আমি চাই না সেটা তুমি অস্বীকার করে বিপদগ্রস্ত হও। আর কেউ না জানলেও তুমি তো জানো মিনু, আমি তোমাকে। মুহূর্ত মধ্যে রূপান্তর ঘটে মীনাক্ষী মজুমদারের। স্বস্তির নিঃশ্বাস পড়ে তার। বলে, জানি। তাহলে এসো না সুদীপ, আমরা দুজনের অ্যালিবাই হই। পুলিশকে বলি আমরা দুজনে একই সঙ্গে। না, আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তাছাড়া আমি এখানে এসেছিলাম অন্য এক বন্ধুর গাড়িতে। কোথা থেকে কি বিপর্যয় হয়ে যাবে, ঠিক যা যা ঘটেছে তাই বলবো আমরা, তুমি আর আমি। বেশ, তুমি যা চাইছো তাই হবে। আমি কি শুধু এইটুকুই চাইছি মিনু? এক মুহূর্ত বিলম্ব হলো মীনাক্ষীর, তারপর বলে, আজ কি আমায় মাফ করো সুদীপ। আজ নয়, কমলেশের মৃতদেহটা আমাকে এখনো হন্ট করছে। আই নো। আজই জবাব দিতে বলছি না, চলো এবার ওঠা যাক, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্লিজ সুদীপ, আমাকে একটু একা থাকতে দাও, একটা ট্যাক্সি ধরে দাও শুধু। সুদীপ শ্রাগ করল, উঠল ট্যাক্সির খোঁজে। আবার মনে হলো ওর
তার সিদ্ধান্ত কি ভুল? যে লোকটাকে লিফটে নামতে নামতে এক লহমার জন্য দেখতে পেয়েছিল, সেই কি হত্যা করেছিল কমলেশকে? সেই কি টাঙিয়ে দিয়ে এসেছিল ওই বোর্ডটা? বিরক্ত করবেন না। তাহলে মীনাক্ষী মজুমদার মাত্র 2 ঘন্টার মধ্যে লাল রঙের শাড়িটা পাল্টে এলো কেন? প্রথমবার লাল রঙের শাড়ি বা বেছে নিয়েছিল কেন? তাতে রক্তের দাগ সহজে নজর পড়ে না বলেই। লিটন হোটেলে ফিরে এসে বাসু সাহেব প্রথম সাক্ষাতেই প্রকাশকে বললেন, এই নিন ধরুন, উইশ ইউ বেস্ট অফ লাক। আমি হাত ধুয়ে ফেলেছি। বাসু সাহেবের প্রসারিত হাতে একটি 1 টাকার অঙ্ক লেখা চেক। প্রকাশ অবাক হয়ে বলে, মানে আপনি আমার কেসটা নেবেন না? না, আমার বিবেক বাধা দিচ্ছে। তার মানে আপনি বিশ্বাস করছেন কমলেশকে আমি খুন করেছি? বাসু সাহেব হেসে বললেন, 1.5 সেকেন্ড আগেও কিছুটা সন্দেহ ছিল, এখন নেই। কারণ আপনার জানার কথা নয় কমলেশ খুন হয়ে মরে পড়ে আছে ওর ঘরে। বস্তুত আপনার জবানবন্দি অনুসারে ডিসচার্জড বুলেটের সঙ্গে কমলেশের কোনো সম্পর্ক নেই। মাথাটা নিচু হয়ে গেল প্রকাশের। বললে, আপনি আর একটু বসবেন? তাহলে আপনাকে সব কথা খুলে বলি। বাসু সাহেব বসেন। বলেন, আপনার প্রথম স্টেটমেন্ট শুনেই বুঝতে পেরেছিলাম আপনি হোল ট্রুথ বলছেন না, আসল কথাটা বাদ দিয়ে যাচ্ছেন। কেন জানেন? না, কেন? আপনার জবানবন্দি অনুসারে আপনি আতঙ্কগ্রস্ত হতে পারেন গাড়ির সিটের নিচে রিভলভারটা আবিষ্কারের পর মুহূর্ত থেকে। তার পূর্বেই কিন্তু আপনি বলেছেন ঘর থেকে বেরিয়ে আসার সময় আপনি কাউকে লক্ষ্য করেননি। সেটা কেন লক্ষ্য করবেন আপনি? বলেছেন লিফটে না নেমে আপনি সিঁড়ি দিয়ে নেমেছেন। আর সবচেয়ে বড় কথা, খোলা মনে চাবিটা কাউন্টারে জমা দিয়ে আপনার গাড়ির কাছে যাবার কথা। সুতরাং খুন নিজে করুন বা না করুন, একথা সূর্যোদয়ের মতো স্পষ্ট যে ঘর ছাড়ার আগে আপনি জানতেন বাথরুমে কমলেশ মরে পড়ে আছে। প্রকাশ অসহায়ের মতো বলে ওঠে, বিশ্বাস করুন, খুন আমি করিনি। তবে আপনার ও কথা সত্য। বাথরুমের দরজা খুলে আমি দেখেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে আসার পর রুমাল দিয়ে হাতলটা মুছে দিয়েছিলেন নিশ্চয়ই? না তো, কেন? বাসু ওর চোখের দিকে পুরো 1 মিনিট একদৃষ্টে চেয়ে রইলেন। তারপর চেকটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে বললেন, আই উইথড্র। না, আপনি খুন করেননি। বলুন, সব কিছু আবার বিস্তারিত বলে যান, টাইম ফ্যাক্টরটা ঠিক রেখে। আজকের সকাল থেকে শুরু করুন, ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করে। আমি কাল রাত্রে আদৌ ঘুমাইনি। বলি শুনুন। সারাদিনের অভিজ্ঞতা বিস্তারিত বলে গেল সে। বাসু মাঝে মাঝে প্রশ্ন করে জেনে নিচ্ছিলেন। প্রথমে বলুন, রবি বসুকে কেন মিথ্যা কথা বলে ডেকে পাঠালেন? কমলেশের প্ররোচনায়। সেই সকাল 4:45টার সময় আমাকে পত্রিকা অফিস থেকে ফোন করে এই পরিকল্পনার কথা বলে। আমি আপত্তিও করেছিলাম, ও শোনেনি। বলেছিল পত্রিকা অফিস থেকে সে সোজা মেডিকেল কলেজে আসবে। রবির আগেই। রবির ঠেলা সেই সামলাবে। তাই এপ্রিল ফুল করতে রবিকে ফোন করি। তাহলে আপনিও জানতেন না যে তার 15 মিনিটের ভিতরেই অমল সোম আহত হয়ে হাসপাতালে আসবে? তা কেমন করে জানবো? ওটা নিতান্ত কাকতালীয় ঘটনা। কমল আর অমল নাম দুটো শুনতে একরকম, তাই ওরা ভেবেছিল। বুঝলাম। মীনাক্ষী মজুমদারের কণ্ঠস্বর আপনি চেনেন? না, তার সঙ্গে কখনো কথা হয়নি আমার, চোখেও দেখিনি কখনো। তার মানে আজ 1:45 নাগাদ যে মেয়েটি আপনাকে ফোন করে, সে যে মীনাক্ষী মজুমদার, এই কথা হলফ নিয়ে আপনি বলতে পারেন না? নিশ্চয়ই নয়। কেন? সে কি অস্বীকার করেছে? বাসু সাহেব ওর কাছ থেকে কমলেশের বাসার ঠিকানা, তার পৈতৃক বাড়ির পাত্তা, সুদীপ ও রবির টেলিফোন নাম্বার নোটবুকে টুকে নিয়ে উঠে পড়লেন। বললেন, পারতপক্ষে হোটেল ছেড়ে বার হবেন না। আমি অনেক কষ্টে পুলিশের নজর এড়িয়ে এসেছি। কাউকে এখান থেকে ফোন করবেন না। পুলিশ আপনাকে খুঁজছে। কাল আপনাকে সকাল 9:30টার সময় তুলে নিয়ে যাব থানায়। সেখানে সমস্ত ঘটনা আদ্যন্ত সত্য বলবেন, কিছু গোপন করবেন না। বুঝেছেন? রিভলভারের কথাটাও? নিশ্চয়ই। রিভলভারটা নিয়ে যাবেন, জমা দিতে হবে। ওরা যদি জানতে চান মৃতদেহ আবিষ্কার করা মাত্র কেন পুলিশে জানায়নি, বলবেন আপনার সন্দেহ হয়েছিল কেউ অপরাধটা আপনার ঘাড়ে চাপাতে চাইছে। তাই তৎক্ষণাৎ আপনি আমার কাছে চলে আসেন, আমাকে সব কথা খুলে বলেন।
আমি আপনাকে জানিয়েছিলাম পুলিশে আমি খবর দেব। রাত 10:30 পর্যন্ত অপেক্ষা করেও যখন কৌশিক ফিরল না, তখন বাধ্য হয়ে ওরা নৈশ আহারে বসলেন। বাসু সাহেব, মিসেস বাসু আর কৌশিকের স্ত্রী সুজাতা। ওদের আহার পর্ব যখন মধ্যপথে, তখন খানা কামরায় কৌশিকের নাটকীয় প্রবেশ। মিসেস বাসু বললেন, কি ব্যাপার, এত রাত? টিকটিকিরাও তো খায় নাকি? কৌশিক একগাল হেসে বলে, এখন যত ইচ্ছা ধমক দিতে পারেন, আমি আজ দিগ্বিজয় করে ফিরেছি, রীতিমতো গুরুমারা চেলা। বাসু বললেন, ওরে বাবা, কেন, কি সংবাদ নিয়ে এলে শুনি? কৌশিক একখানা চেয়ার টেনে নিয়ে বসে, বলে, বলুন তো কমলেশ কেন খুন হলো, মোটিভটা কি? বাসু বলেন, কমলেশ যে খুন হয়েছে এটাই তো আমার অজানা। কেন হয়েছে তা কোথা থেকে জানবো? হ্যাঁ, মৃতদেহটা কমলেশ মিত্রেরই। ওর দুজন বন্ধু ও একজন বান্ধবী এসেছিল আপনি হোটেল ছেড়ে যাবার পরেই, তারাই শনাক্ত করে গেল। পুলিশ আমার জবানবন্দি নিয়ে ছেড়ে দেবার পরেই আমি ওদের সঙ্গে ঘনিষ্ঠতা করি। সুদীপ লাহিড়ী, নবীন চ্যাটার্জি আর মীনাক্ষী মজুমদার। আমি আরও জেনে এসেছি মীনাক্ষী দেবী আর সুদীপবাবু দুজনেই ওই হোটেলে এসেছিলেন 3টে থেকে 4টের ভেতর। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর সময়টা কি? মৃতদেহ আবিষ্কৃত হয়েছে 5:52 বাধা দিয়ে বাসু বলেন, তোমার অবগতির জন্য জানাচ্ছি, মৃতদেহ আবিষ্কৃত হয়েছে 3:30 থেকে 3:45 মধ্যে। যা হোক, তারপর? কৌশিক বলে, এ কথা কে বললে? আপাতত আমি বলেছি, কিন্তু সে তো চেলার হাতে মৃত গরুর সংগৃহীত সংবাদ। চেলামশাইয়ের গোটা রিপোর্টটা আগে শুনি। কৌশিক একথায় দমে যায়, বলে, যাই হোক, আপনার কথাই মেনে নিচ্ছি। মৃত্যু যদি 3টে থেকে 4টের মধ্যে ঘটে থাকে, তাহলে মীনাক্ষী এবং সুদীপ একটু ঝামেলায় পড়বেন। সেটা আমার আসল খবর নয়। আসল খবর হচ্ছে, কৌশিকের মতে যেটা আসল খবর সেটা সে সংগ্রহ করেছিল সুদীপ লাহিড়ীর কাছ থেকে। সুদীপ জানত কমলেশ আর মীনাক্ষী দোসরা সকালের ফ্লাইটে দার্জিলিং বেড়াতে যাচ্ছিল। কমলেশ সেজন্যই ছুটি নিয়েছিল। 31শে মার্চ গেছে রবিবার, তার আগের দিন কমলেশ তাই ব্যাংক থেকে 10,000 টাকা নগদে তুলেছে। সুদীপ তা জানে। কমলেশ বলেছিল সোমবার সে ওই নগদ টাকা ট্রাভেলার্স চেক করিয়ে নেবে। কৌশিক খোঁজ নিয়ে জেনেছে টাকাটা হোটেলের ভল্টে কমলেশ রাখেনি এবং মৃতদেহ আবিষ্কারের পরে সে টাকাটা পাওয়া যায়নি কোথাও। ফলে ওই 10,000 টাকাটাই হচ্ছে খুন হওয়ার হেতু। লটারির 1.25 লক্ষ টাকা সম্ভবত কমলেশ হাতে পায়নি। অবশ্য কৌশিক সে বিষয়ে খোঁজ নিয়েও দেখেনি। বাসু সাহেব পুনরায় বাধা দিয়ে বলেন, তোমার অবগতির জন্য জানাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল লটারির প্রাইজ মানি অ্যাকাউন্ট পেয়ে চেকে দেওয়া হয়। খবরের কাগজে ফলাফল ঘোষণার পর সে টাকা হাতে পেতে মাসখানেক সময়ও লেগে যেতে পারে, কারণ চেকটা দেন AGWB, ডিরেক্টর অফ লটারিজের নির্দেশ পেলে। ফলেও তদন্ত তোমাকে করতে হবে না। মিসেস বাসু বললেন, কৌশিকের সাফল্যে মনে হচ্ছে তুমি চটে যাচ্ছ। বাসু বলেন, শাস্ত্র বলে পুত্র এবং শিষ্যের হাতে পরাজয়ই কাম্য। কৌশিক হতাশ হয়ে বলে, সুজাতা, আমার খবরটা আনো, আমার খাবারটা আনো। বাসু বলেন, আর নবীন চ্যাটার্জি, তার বিষয়ে কোনো সন্ধান পাওনি? পেয়েছি, সে আদৌ হোটেলে আসেনি, মানে তার কথা অনুযায়ী। নবীন কি জানতো কমলেশ ব্যাংক থেকে 10,000 টাকা তুলেছে? সে কেমন করে জানবে? না, সে জানতো না। ফর ইউর ইনফরমেশন, নবীন জানতো। তুমি কি এই খবরটা পেয়েছ যে নবীন হচ্ছে কমলেশের শালা? নবীন চাটুর্যে কমলেশ মিত্রের শ্যালক? বাসু সাহেব তখন বলতে থাকেন তার তদন্তের ফলাফল। লিটন হোটেল থেকে তিনি গিয়েছিলেন কমলেশের ফ্ল্যাটে। কমলেশের ভৃত্য শিবু অত্যন্ত চালাক চতুর। তার কাছ থেকে সন্ধান পাওয়া গেল শনিবার বিকালেই নবীন তার ভগ্নিপতির বাসায় এসেছিল। কমলেশকে সে বলেছিল, অত টাকা এভাবে বাড়িতে নগদে রেখেছ কেন? ভল্টে রাখলেই পারতে। জবাবে কমলেশ বলেছিল, সিংহের গুহায় ঢুকে কেউ তার বাচ্চা চুরি করে না নবীন। পকেট থেকে পিস্তল বার করে সে দেখিয়েছিল। শিবু তখন বারান্দায় ছিল, সবটুকু সে স্বচক্ষে দেখেছে। বাসু সাহেব শেষমেশ বললেন, কে কেন খুন করেছে তা আমি জানি, তবে খুনি যে 10,000 টাকা হাতাতে পারেনি এইটুকু জানি। কৌশিক রুখে ওঠে, কেমন করে জানলেন? কারণ মৃত্যুর পূর্বেই টাকাটা হোটেল থেকে
অন্যত্র চলে গিয়েছিল। আমি জানি। পরদিন 2রা এপ্রিল বেলা ঠিক 9টার সময় বাসু সাহেবের গাড়িটা এসে দাঁড়ালো লিটন হোটেলের সামনে। প্রকাশ তৈরিই ছিল। বলে, চলুন যাই। না, আগে তোমার ঘরে গিয়ে বসবে, চলো, কথা আছে। ঘরে বসে বাসু প্রশ্ন করেন, তুমি কি জানতে গত শনিবার কমলেশ 10,000 টাকা ব্যাংক থেকে হোটেলে নিয়ে এসেছিল? না, এইমাত্র শুনলাম। রিভলভারটা নিয়েছ? ওটা একবার খুলে ধরো তো। প্রকাশ আদেশ পালন করা মাত্র বাসু তার নম্বরটা নোটবুকে টুকে নিলেন। রুবি কোম্পানির .22 বোরের রিভলভার, নম্বর 732753। হঠাৎ চমকে ওঠেন বাসু। বলেন, এ কি? কাল দেখেছিলাম ডিসচার্জড বুলেটটা ব্যারেলের ঠিক সামনে আছে, আজ এক ঘর সরে গেল কেমন করে? প্রকাশ বললে, আমি বোধহয় অসাবধানে নাড়াচাড়া করতে গিয়ে এক ঘর সরিয়েছি। খুব অন্যায় করেছ, ওটাতে হাত দেওয়া উচিত হয়নি তোমার। তারপর হঠাৎ যেন কি মনে পড়ে গেল ওর। জ্বলন্ত দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন কয়েকটি মুহূর্ত। প্রকাশ একটু ঘাবড়ে যায়। বলে, কি দেখছেন? কাল রাতে রিভলভারের নম্বরটা আমি টুকে রাখিনি, ডক্টর সেনগুপ্ত। এমন কোনো সম্ভাবনা আছে কি যে রাতারাতি গোটা রিভলভারটাই পাল্টে গেছে? কি বলছেন? ওটা তো বরাবর আমার হেফাজতে আছে। তা আছে, কিন্তু তুমি নিজেই ওটা করনি তো, মানে জাস্ট অসাবধানে নাড়াচাড়া করতে গিয়ে। প্রকাশ বলে, আপনি কি বলছেন মাথামুন্ডু? চাপা গর্জন করে ওঠেন বাসু। লুকিয়া ডক্টর, সাদা বাংলায় বলছি, এভাবে আমাকে এড়িয়ে মার্ডার ওয়েপনটা বদলে ফেলনি তো? প্রকাশ শুধু বললে, ঈশ্বরের দিব্যি। থানার সামনে গাড়িটা দাঁড়াতেই এগিয়ে এলেন বিকাশবাবু, প্রকাশের দাদা, তার পিছনে সতী। প্রকাশ বললে, এ কি, তোমরা কোথা থেকে এলে? সতী প্রকাশের হাতটা টেনে নিয়ে ভেঙে পড়ে। ছোড়দা, এ তুই কি করলি? বিকাশবাবু জোর করে তাকে টেনে সরিয়ে নেন। বিকাশবাবুর কাছ থেকে জানা গেল, গতকাল রাত 9টার সময় থানা থেকে প্রকাশের খোঁজে লোক এসেছিল। রবি বসুও এসেছিল। রবির কাছ থেকেই ওরা জানতে পারেন প্রকাশ গা ঢাকা দিয়েছে, কিন্তু সকাল 10টায় সে থানায় আসবে এজাহার দিতে। সতী রবিকে চেনে। রবি আগেও ওদের বাড়িতে এসেছে অনেকবার। প্রকাশ বাসু সাহেবের সঙ্গে তার দাদার পরিচয় করিয়ে দিল। বাসু বললেন, আমাদের সময় হয়ে গেছে, আমাদের মাপ করতে হবে। এসো প্রকাশ। থানার বড়বাবু সতীশ বর্মন প্রস্তুত হয়েই ছিলেন। রবি বসুও উপস্থিত। বর্মন প্রথমেই বললেন, আমি অত্যন্ত দুঃখিত, এমন একটা ব্যাপারে আপনি প্রধান সাক্ষীকে এভাবে লুকিয়ে রেখেছিলেন। বাসু বলেন, সাক্ষীকে লুকিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না, তিনি আমার মক্কেল। প্রথম সুযোগেই আমি তাকে আপনার সামনে হাজির করেছি। সকাল 10টার আগে আপনাদের দপ্তর খোলে না। থানা যে রাতে ঘুমায় না, এই খবরটা আপনাকে জানাতে হচ্ছে, এটাই আশ্চর্য। কিন্তু আমি যে রাতে ঘুমোই, আমার মক্কেলও। কিন্তু আপনার মক্কেল সারা রাত বাড়ি ফেরেনি কেন? সারা রাত বাড়ি না ফেরা পিনাল কোডের কত নম্বর ধারা মোতাবেক অপরাধ না জানলে কেমন করে মক্কেলকে ডিফেন্ড করব? তিনি কাল রাত্রে লিটন হোটেলে ছিলেন স্বনামে। খোঁজ নিলেই জানতে পারবেন, লুকিয়ে থাকার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এবার উনি ওর জবানবন্দি দিন। তবে প্রথমেই বলে রাখছি, তিনি যা বলবেন তা টেপ রেকর্ড করে রাখা হচ্ছে এবং প্রয়োজন বোধে তার জবানবন্দি তার বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। অতঃপর প্রকাশ তার দীর্ঘ জবানবন্দি দিল। গাড়িতে রিভলভার প্রাপ্তির প্রসঙ্গ আসতেই বর্মন বললেন, কই সেই রিভলভারটা দেখি। প্রকাশ সেটা হস্তান্তরিত করে দিতেই বর্মন তার চেম্বার খুলে দেখলেন। বাসু সাহেবের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আশ্চর্য, সারা রাত এই মার্ডার ওয়েপনটা লুকিয়ে রেখেছেন। মার্ডার ওয়েপন? আপনি বলতে চান ওই পিস্তলে খুন হয়েছে? বর্মন ব্যঙ্গোক্তি করে। এটা একটা 10 বছরের কোকাও বুঝতে পারে নাকি? অথচ আমি তার হেতুটা বুঝছি না। কি করে বুঝলেন? বর্মন জবাব দিলেন না, বরং রবি বোসকে বললেন, ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাকে ডেকে দিতে। অনতি বিলম্বেই ইন্সপেক্টর বসাককে ডেকে নিয়ে এলো রবি। থানার বড়বাবু তাকে বললেন, বসাক, এই রিভলভারেই কাল হিন্দুস্তান পার্কে খুনটা হয়েছে। তুমি অটোপসি সার্জনের কাছ থেকে বুলেটটা পেয়েছ। এবার এটাতে একটা টেস্ট বুলেট ছুঁড়ে কম্পারেটিভ মাইক্রোস্কোপে। ওয়েল,
ইউ নো ইউর জব। কালকের মধ্যেই আমি লিখিত রিপোর্ট চাই। বসাক চেম্বারটা খুলে দেখছিল। বললে, আমি একটা কথা বলবো স্যার? নো, নট নাও। আমি জবানবন্দিটা শেষ করতে চাই। যাও। বসাক কিন্তু গেল না, বসল পাশের চেয়ারে। প্রকাশ বলে, গাড়িতে রিভলভারটা আবিষ্কার করি আমি বুঝতে পারি কেউ আমাকে একটা বিশ্রী কেসে জড়াতে চাইছে। তাই আমি তৎক্ষণাৎ চলে যাই ব্যারিস্টার পি.কে. বাসুর কাছে। তারপর? বাসু বলেন, তারপর আর কিছু নেই মিস্টার বর্মন। জবানবন্দির এখানেই জবনিকা। এরপর আমার মক্কেল যা কিছু করেছে তার জিম্মাদারি আমার। সে বিষয়ে তাকে কোনো প্রশ্নের জবাব দিতে আমি নিষেধ করছি। তা তো করছেন, কিন্তু যে অস্ত্রে খুন হলো সেটা কেন উনি সারা রাত লুকিয়ে রাখলেন তা তো উনি বলবেন। না হয় এটুকুও বলুন যে সেটাও আপনার নির্দেশে। কি আশ্চর্য, কেসটা যে বুলেটের আঘাতে খুন তাও তো আমাদেরকে জানাননি আপনি। ডাক্তার যখন পরীক্ষা করলেন তখন আপনি আমাদের ঘরে ঢুকতে দিলেন না। লোকটা মরে পড়ে আছে এটুকুই আমার মক্কেল আর আমি জানতাম। আত্মহত্যা হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ছোড়ার আঘাতে খুন হতে পারে, এবং ওই পিস্তলের গুলিতেও হতে পারে। বসাক আবার বললে, আমি একটা কথা বলবো স্যার। ধমকে ওঠেন বড়বাবু। নো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এর আগেও বলেছি খামোখা আমাকে ইন্টারাপ্ট করবে না। তোমাকে ডেকেছিলাম রিভলভারটা দিতে, সেটা পেয়েছ। এবার যাও, কাল রিপোর্টটা দিও, লিখিত রিপোর্ট। বসাক নিজেকে অপমানিত বোধ করে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর পিস্তলটা রেখে দিয়ে গট গট করে চলে যায়। বর্মন পিছন থেকে গর্জে ওঠেন, ওটা ফেলে যাচ্ছ কেন? বসাক দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ওখান থেকেই বলল, ওটার দরকার হবে না। আপনি লিখিত রিপোর্ট চেয়েছেন, তাই পাবেন। কাল নয়, আজই, 10 মিনিটের মধ্যে। মানে? এটা .22 বোরের রিভলভার। অটোপসি সার্জন যে বুলেটটি আমাকে দিয়েছেন সেটা .38 বোরের। ফলে ল্যাবরেটরিতে এটাকে না নিয়ে গিয়েও আমি লিখিত রিপোর্ট দিতে পারবো। এটা সেই মার্ডার ওয়েপন নয়। বসাক ঘুরে দেখল না তার ভাষণের প্রতিক্রিয়া। ঘর ছেড়ে বেরিয়ে গেল। বর্মন চট করে ঘুরে বাসুকে বললেন, এর মানে কি? বাসু গম্ভীর হয়ে বললেন, ভারী শক্ত প্রশ্ন, তাই তো। এর মানেটা কি হতে পারে? প্রকাশকে নিয়ে বাসু সাহেব থানা থেকে বেরিয়ে আসতে প্রকাশ বললে, যাক বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। ভাগ্যে ওটা 22 বোরের। বাসু গম্ভীর হয়ে বললেন, কিন্তু আমার যে কম্পু দিয়ে জ্বর এলো ডক্টর, আমি যে কিছুতেই বর্মনের সেই অসহায় প্রশ্নটা ভুলতে পারছি না। এর মানে কি? মানে নিয়ে কি আমরা ধুয়ে খাবো? এটা যখন মার্ডার ওয়েপন নয় তখন ওরা আমাকে ধরাছোঁয়ার মধ্যে পাবে না। তা তো পাবে না, কিন্তু মার্ডার ওয়েপন ছাড়া কেউ খামখা তোমার গাড়িতে একটা পিস্তলই বা কেন রেখে যাবে, যাতে আছে একটা ডিসচার্জড বুলেট, যার ব্যারেলে বারুদের গন্ধ? ওটারই দাম তো 1,300-4। প্রকাশ হেসে বলে, সে চিন্তা আমার নয় ব্যারিস্টার সাহেব, পুলিশের। এবং আমার। প্রকাশ বাড়িতে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস পড়ল সকলের। বড় বৌদি ছুটলেন কালীঘাটে মানত সারতে। মেজ বৌদি বললেন, কোথায় লাখ টাকার স্বপ্ন দেখছিলে ঠাকুরপো? একেবারে থানায় নিয়ে তুলল। সতী ওকে জনান্তিকে কানে কানে বললে, রাতারাতি আরেকটা যন্ত্র কোথা থেকে পয়দা করলি রে চোরদা? মস্তান পার্টির সঙ্গে তোর খাতির আছে নাকি? প্রকাশ বলে, বাজে কথা একদম বলবি না, দেওয়ালেরও কান আছে জানিস। কিন্তু এ আনন্দ 12 ঘন্টাও স্থায়ী হলো না। ওই দিন রাত 10টায় সার্চ ওয়ারেন্ট নিয়ে থানা থেকে লোক এলো। তছনছ হয়ে গেল সব কিছু। রাত 1টা নাগাদ ওদের বাড়ির পিছনে আস্তাকুরের আবর্জনার ভিতর থেকে আবিষ্কৃত হলো একটি রিভলভার, 80.38 বোরের। পুলিশ বাড়ি ছেড়ে গেল রাত 2টোয়। রিভলভারটা নিয়ে গেল এবং ডক্টর প্রকাশ সেনগুপ্তকেও গ্রেপ্তার করে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।